আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গুণগত রসায়নের আমরা 4 নাম্বার ক্লাস করব এবং আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা তাড়িত চৌম্বক বর্ণালী নিয়ে পড়াশোনা করব এবং এই তাড়িত চৌম্বক বর্ণালী যে আছে এইটা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন তোমাদের কিন্তু আসে। এইটার ব্যাপারটা হচ্ছে যে এইখানে বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা হবে, লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, এগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে এগুলোর মাধ্যমে বিভিন্ন টাইপের তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করা, তরঙ্গ সংখ্যা বের করা এবং এই রিলেটেড এগুলোর ব্যবহার, এগুলো সবগুলো কিন্তু আমরা এই ক্লাসেই করব। তো ঠিক আছে, তোমরা যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দিই। প্রথমত আমরা যদি বলি যে তাড়িত চৌম্বক বর্ণালী, এই বিষয়টা আসলে কি, এই যে ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে যে কোনো দৃশ্যমান বা অদৃশ্য যেই আলোগুলো আছে এগুলো তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমেই সৃষ্টি হয়, এইটার মাধ্যমেই সৃষ্টি হয়। সেই জন্য এই ধরনের দৃশ্যমান এবং অদৃশ্য যে আলোগুলো আছে এদেরকে আমরা তাড়িত চৌম্বক বিকিরিত রশ্মি আমরা বলি। তো এই যে তাড়িত চৌম্বক রশ্মি যে আছে এগুলোর যে বেগ, এগুলোর বেগ হচ্ছে আলোর বেগের সমান। তো দেখো আমরা জানি যে বেগ ভি সমান এফ ল্যামডা, একটা ফর্মুলা পড়েছিল না, ভি সমান হচ্ছে এফ ল্যামডা। তো এই যে তাড়িত চৌম্বক যেই রশ্মিগুলো আছে এগুলোর ক্ষেত্রে বেগ হচ্ছে আলোর বেগ এবং এইখানে কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, আবার অনেক সময় আমরা নিউ দ্বারা প্রকাশ করি। তাহলে সি সমান হয় নিউ ইন্টু ল্যামডা। সি মানে হচ্ছে ওই তাড়িত চৌম্বক যে রশ্মিটা আছে তার বেগ, সেটা আলোর বেগের সমান, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ এবং ল্যামডা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন দেখো, এটা হচ্ছে আলোর বেগ, আমরা জানি আলোর বেগের মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার সেই নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। এখন দেখো এইখান থেকে আমি যদি পাই যে ল্যামডা সমান কি, নিউ সমান কি আসে, নিউ সমান আসে সি বাই ল্যামডা। নিউ সমান কেন আমরা বের করি, আমরা নিউ এই যে বিষয়টা, এইটা এই কম্পাঙ্কের মাধ্যমে কোনো একটা বিকিরিত রশ্মির যে শক্তি আছে সেইটা আমরা বের করি। এইটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে যে আলো যে আছে, আলো যে বের হয় এগুলো নিরবিচ্ছিন্ন নয়, এগুলো দেখা যায় যে কতগুলো শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্ন আকারে আসলে এরা বের হয়। এই শক্তির যে ছোট এককটা এটাকে বলা হয় হচ্ছে ফোটন, এবং একটা ফোটন, এই যে কোনো ফোটনের যে শক্তি, এই ফোটনের শক্তির পরিমাণ হচ্ছে ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। কোনো ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ, এবং এইটা কিন্তু একটা ফোটনের শক্তি, ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ হচ্ছে একটা ফোটনের শক্তি। এবং তোমাকে যদি বলা হয় এইটা দিয়ে তুমি যদি এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড বসাও, নিউ এর মান তুমি মানে যেটা আসছে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কটা বসাও, অথবা যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সি বাই ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য এখানে মিটারে বসাইলা, সি এর মান 3 × 10⁸ বসালা, সেই ক্ষেত্রে যেই শক্তিটা পাবা এটা কিন্তু জুল পার ফোটন, প্রতি ফোটনের জন্য তুমি শক্তিটা পাবা। এবং এটাই যদি তোমার প্রতি মোলের জন্য বের করতে হয়, তাহলে কিন্তু তোমাকে জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রতি ফোটনের জন্য শক্তি। বুঝেছো? ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেই জিনিসটা হলো যে তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যা জিনিসটা আসলে কি, তুমি মনে রাখবা যে তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে এই যে তরঙ্গ সংখ্যা, এটাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 1/λ। মানে 1/λ জিনিসটা কোথা থেকে আসছে, আমরা বলতে পারি ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বলতো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ল্যামডা একক দূরত্বে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, ল্যামডা একক দূরত্বে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, অ্যান্সার হচ্ছে একটি। যেহেতু ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা দূরত্বে তোমার একটা তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে প্রতি একক দূরত্বে কয়টি তরঙ্গ সৃষ্টি হবে, তাহলে 1/λটা। তো এই যে 1/λ যে প্রতি একক দূরত্বে যে
তরঙ্গের সংখ্যা যে বের হইল এটাকেই আমরা নিউবার বলি, সেজন্য নিউবার সমান হচ্ছে 1/λ। তাহলে ক্লিয়ার, আমরা এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? ওকে, এখন এই যে তাড়িত চৌম্বক যে রশ্মিগুলো আছে এগুলো প্রধানত 7টা আছে, 7টা। একটা হচ্ছে গামা রশ্মি, এক্স রে রশ্মি, তারপরে অতিবেগুনি রশ্মি মানে ইউভি আল্ট্রাভায়োলেট রে, তারপরে দৃশ্যমান আলো, তারপরে হচ্ছে আইআর, তারপরে মাইক্রোওয়েভ তরঙ্গ এবং হচ্ছে রেডিও ওয়েভ তরঙ্গ। তো এই যে এরকমের 7টা রশ্মি আছে, এদেরকে আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের মানে অনুসারে পরিসর আকারে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমত মহাজাগতিক রশ্মি যে আছে এইটা বাদ দিয়ে কিন্তু এই 7টা আছে। এই যে 1, 2, রঞ্জন রশ্মি মানে এক্স রে, অতিবেগুনি মানে ইউভি, তারপরে দৃশ্যমান, অবলোহিত মানে আইআর ইনফ্রারেড রে, তারপরে হচ্ছে 7 নাম্বার হচ্ছে মাইক্রোওয়েভ, আর হচ্ছে রেডিও এবং টেলিভিশনের ওয়েভ। তো দেখো এই যে 7টা যে আছে এই 7টা এবং উপরে হচ্ছে মহাজাগতিক রশ্মি, এগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। উপরের গুলা তরঙ্গ দৈর্ঘ্য কম, নিচের গুলা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আবার একটা জিনিস খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক কিন্তু পরস্পরের বিপরীত রাশি, তার মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। বুঝছো? এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন এই পরিসরগুলোর কথা যদি আমি বলি, যে মহাজাগতিক রশ্মি এইটার যে দৈর্ঘ্যটা এই যে লেস দ্যান 0.0005 ন্যানোমিটার, বুঝছো? এটা 0005 ন্যানোমিটার এর চেয়েও কম। এটা নিয়ে সাধারণত কোনো কাজ করা হয় না, আমাদের মূলত কাজ শুরু হয় আমাদের গামা রে নিয়ে, এবং গামা রশ্মি আমাদের শুরু হয় 0.0005 থেকে, এইটার উপর থেকে, মানে এইটা থেকে তোমার 0.01 ন্যানোমিটার পর্যন্ত, এটা হচ্ছে গামা রে। বুঝছো? এটা হচ্ছে গামা রে 0005 থেকে 0.01 ন্যানোমিটার। এই 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত এটাকে আমরা বলি হচ্ছে রঞ্জন রে বা এক্স রে। এগুলো কিন্তু সব ন্যানোমিটারে, আমরা এখন পর্যন্ত ন্যানোমিটারেই আছি, সব ন্যানোমিটারে। আচ্ছা, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত এটাকে আমরা বলি ইউভি আল্ট্রাভায়োলেট রে। এটা হচ্ছে ইউভি আল্ট্রাভায়োলেট রে। 380 থেকে 780 এই পর্যন্ত এটাকে বলি আমরা, এই ন্যানোমিটার পর্যন্ত দৃশ্যমান আলো। ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো এই যে ইউভি, তারপরে আল্ট্রাভায়োলেট রে এবং আইআর, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 780 পর থেকে দেখো 780 থেকে আমরা 1 মিলিমিটার পর্যন্ত এটাকে বলি হচ্ছে আইআর। 1 মিলিমিটার পর্যন্ত এটা হচ্ছে আইআর। এখন এই মাইক্রোওয়েভ অঞ্চল এবং রেডিও এবং টেলিভিশন ওয়েভ যেটা আছে এইটার কিন্তু দুইটাই রেঞ্জ একটাকে আরেকটা ওভারল্যাপ করে। মানে বিষয়টা কীরকম, যে এই যে এটা কিন্তু ন্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, 1 মিলিমিটার থেকে, এই যে 1 মিলিমিটার থেকে তোমার 1 মিটার পর্যন্ত এগুলাকে মাইক্রোওয়েভ তরঙ্গ বলে। আবার 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত, 10 কেন 100 কিলোমিটার পর্যন্ত অ্যাকচুয়ালি ওই টেলিভিশনের ওয়েভগুলো 100 কিলোমিটার পর্যন্তও হয়। তো এখন দেখো বিষয়টা হচ্ছে এখানে, মানে মাইক্রোওয়েভ, মনে করো যে কাজের ক্ষেত্রে মাইক্রো ওভেনে যেই রশ্মিগুলা ব্যবহার করা হয় সেই রেঞ্জের রশ্মিও আবার রেডিও ওয়েভ তরঙ্গের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখানে কিন্তু একটু ওভারল্যাপ করে, জিনিসটা ওভারল্যাপ করে, এই রেঞ্জটা কিন্তু ওভারল্যাপ করে 1 মিলিমিটার থেকে 1 মিটার। তো অনেকে এটাকে 1 মিটারের পর থেকে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটাকে আরেকটা ওভারল্যাপ করে, 1 মিলিমিটার থেকে 1 মিটার, 1 মিলিমিটার থেকে 10 কিমি, এইটা। তো এটা মনে রেখো, এই জিনিসটা মনে রাখবা যে লেস দ্যান 0005 ন্যানোমিটারের চেয়ে কম, মানে এটা যদি 0005 ন্যানোমিটারের চেয়ে কম হয় তাহলে মহাজাগতিক, 0005 থেকে 0.01 করলে এটা আসবে গামা, 0.01 থেকে 10 করলে আসবে এক্স রে, 10 থেকে 380 এটা করলে ইউভি, 380 থেকে 780 আমাদের দৃশ্যমান আলো, 780 থেকে 1 মিলিমিটার এটা হচ্ছে আইআর, এবং 1 মিলিমিটার থেকে 1 মিটার এটা পর্যন্ত হচ্ছে মাইক্রোওয়েভ, এবং
1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার, এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে রেডিও এবং টেলিভিশনের ওয়েভ। এগুলোর মধ্যে এই যে দৃশ্যমান আলো যে আছে, এই যে দৃশ্যমান আলো যে কথাটা বললাম, এই দৃশ্যমান আলো এটার আবার আমরা 7টা আলোর আলাদা আলাদা কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানে রেঞ্জটা পাই আলাদা আলাদা। বেনি আসহ কলা, বেনি আসহ কলা, বেনি আসহ কলা। বেগুনি যে রেঞ্জটাতে শুরু হয় সেটা হচ্ছে এই যে 380 ন্যানোমিটার থেকে, সব ন্যানোমিটার এগুলো 380 থেকে তোমার 424, এরপরে 424 থেকে এটা শুরু হয়, এটা হচ্ছে 450 পর্যন্ত, এটা হচ্ছে 450 থেকে এটা শুরু হয় 500 পর্যন্ত, এখানে শুরু হয় 500 থেকে 575 পর্যন্ত, এরপরে 575 থেকে এই রেঞ্জটা ছোট 590 পর্যন্ত, এরপরে 590 থেকে 647 পর্যন্ত এবং 647 থেকে 780 পর্যন্ত। এইটা দুইবার না দেখে লিখবা, মুখস্থ হয়ে যাবে। দুইবার না দেখে লিখলে মুখস্থ হয়ে যাবে। পারবা না? বলো, পারবা? দুইবার না দেখে লিখলে মুখস্থ হয়ে যাবে। কিভাবে মুখস্থ করবা আমি একটু প্রসেসটা বলি। এই পাশের গুলা মনে রাখবা, এই পাশের গুলা যে 424 এক পাশেরটা মনে রাখলেই হয়ে যায়, কারণ এই রেঞ্জ থেকে তো এটা শুরু হয়েছে। 424, 450, 500, 575, মানে 590, তারপরে 647, 780। দেখো আমি তোমাদেরকে মুখস্থ রাখার জন্য আমি তোমাকে বলবো ডান পাশের গুলা মুখস্থ করো। ডান পাশের গুলা প্রথমটা তো শুরু হয়েছে 380 থেকে এবং লাস্টেরটা শেষ হয়েছে তোমার 780 পর্যন্ত, এইটুকু তো আমরা জানি। এখন ডান পাশের গুলা মুখস্থ করো। একটা হচ্ছে 424, 450, 500, হ্যাঁ 500, তারপরে 575, 590, তারপরে 647 এবং 780। তারপরে এই পাশের গুলা কোনাভাবে করে বসায় দাও। এটা 424, এটা হচ্ছে 450, এটা হচ্ছে 500, এটা হচ্ছে 575, এটা হচ্ছে 590 এবং এটা হচ্ছে 647। তো একটা জিনিস দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য উপরের গুলার হচ্ছে কম, নিচের গুলার হচ্ছে বেশি। উপরের গুলার কম, নিচের গুলার বেশি। তো আলটিমেটলি তরঙ্গ দৈর্ঘ্য যদি উপরের গুলার কম হয় তাহলে তাদের কম্পাঙ্ক হচ্ছে বেশি। যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম তাদের কম্পাঙ্ক বেশি, শক্তি বেশি। এই কথাটা মনে রাখবা। যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, এই কথাটা বলে রাখি যে ল্যামডা যদি কম হয় তাহলে নিউ এইটা বেশি হবে, আবার নিউ বেশি হলে ই এর মানও বেশি হবে, ইউ এর মানও বেশি হবে। কেন? ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ, নিউ এর সাথে ই হচ্ছে সমানুপাতিক, কিন্তু ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, ল্যামডার সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে শক্তির পরিমাণ কম বা বেশি এইটা ডিপেন্ড করতেছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গ দৈর্ঘ্য যত কম শক্তির পরিমাণ তত বেশি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? শক্তির পরিমাণ হবে তত বেশি। ওকে, এইবার আমরা চলে আসি যে কোন বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি মানে নিচের গুলার বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে দেখো মহাজাগতিকের কম, তারপরে এক্স রে, ইউভি, ভিজিবল রে, এগুলোর মধ্যে ভিজিবল রে এর সবচেয়ে বেশি। সিরিয়ালি মহাজাগতিকের পরে গামা, গামার পরে এক্স রে, এক্স রের পরে ইউভি, তারপরে ভিজিবল রে, এটার হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। এবার বলছে কোন আলোর শক্তি বেশি, যার ল্যামডা কম, যেটা উপরে আছে, যেটা উপরের দিকে থাকবে তার শক্তি বেশি হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি বেশি। সেটা উপরে কি আছে? বেনি, বেতে বেগুনির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে এর শক্তি সবচেয়ে বেশি হবে। বলছে দৃশ্যমান আলোর রেঞ্জ কি? 380 থেকে, অনেক বইয়ে 780 দেওয়া থাকে, অনেক বইয়ে 700 দেওয়া থাকে, সমস্যা নেই, 700 দেওয়া থাকলেও ক্ষতি নেই। 700 বা 780 অ্যাকুরেট। এখন দেখো, এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই বিকিরণ যে হয়, এই বিকিরণের আমরা বিষয়গুলো একটু খেয়াল করব। আমরা একটা জিনিস দেখি যে দেখা যায় একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে ইলেকট্রন কি শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কি হয়? শক্তি বিকিরণ করে। তো এই যে একটা ইলেকট্রন যদি উপরে শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে আসে তাহলে এই যে শক্তি যে বিকিরণ করে, এই ক্ষেত্রে বিকিরণের ক্ষেত্রে আমরা এক ধরনের বর্ণালী দেখতে পাই যেটাকে বলা হয় বিকিরণ বর্ণালী। এবং
শোষণের ক্ষেত্রে আরেক ধরনের বর্ণালী দেখতে পাই, যেটাকে বলা হয় শোষণ বর্ণালী। তাহলে বিকিরণ বর্ণালী এবং হচ্ছে শোষণ বর্ণালী, বুঝছো? বিকিরণ বর্ণালী এবং হচ্ছে শোষণ বর্ণালী, দুই ধরনের বর্ণালী আমরা আসলে দেখতে পাই। এখন এই যে বিকিরণ যে হচ্ছে, বিকিরণ হওয়ার ফলে মানে উপর থেকে নিচে আসার ফলে যে তোমার শক্তি বিকিরণ করতেছে, এই বিকিরিত শক্তির বা বিকিরিত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা, এগুলো কিভাবে করে বের করতে হয় এইটা আমরা একটু চেক করব। তো দেখো, খেয়াল করে দেখো, মনে করো তুমি এইটা হচ্ছে মনে করো নিউক্লিয়াস, আচ্ছা ধরে নাও একটা ইলেকট্রন একটা হায়ার এনার্জি লেভেলে ছিল, এখান থেকে লোয়ার এনার্জি লেভেলে আসতেছে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে। উচ্চ শক্তি স্তরে আগে ছিল, এখন নিম্ন শক্তি স্তরে আসতেছে। তো এর ফলে তোমার কি কি ঘটনাগুলো ঘটতে পারে? ধরো আমি এইটাকে যদি N1 ধরি, এটাকে যদি N1 ধরি, এটাকে যদি N2 ধরি, হায়ার এনার্জি লেভেলকে আমরা যদি N2 ধরি, তাহলে আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে যে এই যে N2 থেকে N1 এ একটা ইলেকট্রন যদি আসে, তাহলে কি পরিমাণ শক্তি বিকিরিত করবে বলো তো? আমার বোরের পরমাণু মডেল, বোরের তত্ত্ব অনুসারে কি এই যেই পরিমাণ শক্তি বিকিরিত করবে সেটার পরিমাণ ডেলি সমান এই N2 এর যে শক্তি মাইনাস N1 এর শক্তি, N2 এর শক্তি মাইনাস হচ্ছে N1 এর শক্তি, এই পরিমাণে শক্তি আসলে বিকিরণ করবে, বুঝছো? N2 এর শক্তি মাইনাস N1 এর শক্তি, এই পরিমাণ শক্তি বিকিরণ করবে, তাই না? ওকে, তো এই যে শক্তিটা যে বিকিরণ করলো, তাহলে আমাদের আমরা এইভাবে করে যদি আমরা হিসাবটা করি যে প্রথমত যে কোনো এই শক্তি স্তরের শক্তির পরিমাণ আসলে কত, শক্তির পরিমাণ আমরা কি সূত্র দিয়ে বের করি বলো? শক্তির পরিমাণ আমরা কি দিয়ে বের করি? শক্তির পরিমাণ আমরা বের করি হচ্ছে যে এই যে এখানে যে এর যে শক্তিটা আছে, এর শক্তির পরিমাণটা কত হবে? তাহলে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু, অথবা তুমি যদি ইয়েতে নাও, জুলে নাও, যে 2.18 ইন্টু 10⁻⁻18, 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু Z²/N²। না, এটা কি মনে আছে তোমাদের? এই সূত্রটা মনে আছে কিনা? কার মনে আছে একটু কমেন্ট করো তো, যে মানে তোমার Z²/N² এই সূত্রটা কার মনে আছে একটু আমাকে জানাও। এটা কি মনে আছে সবার? বলো, এটা মনে আছে যে -2.18, এটাকে -13.6 ইলেকট্রন ভোল্ট বলা যায়, জুলে বললে -2.18 ইন্টু 10⁻⁻14 Z², দেখো এইটা 2 নাম্বার শক্তি স্তর, মানে ওই যে N2 এর যে তোমার শক্তি, এইটা মাইনাস হচ্ছে এইটার মাইনাস, এই পুরা মানটাই আবার আসবে, এই পুরা মানটা আবার আসবে, মাইনাস করব আমি, এটা মাইনাস করে দিব, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে N1, এই যে N2 এর শক্তি মাইনাস N1 এর শক্তি, মানে এটা। এখন দেখো খেয়াল করে বিষয়টা এরকম যে এই -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু Z²/N2², মাইনাসে মাইনাসে প্লাস 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু Z²/N1²। বলো তো এখানে কমন যায় কি? 2.18 ইন্টু 10⁻⁻18টা কমন যায়, আবার Z² কমন যায়, তাহলে এইটার আগে প্লাস আছে, তাহলে 1/N1² মাইনাস হবে 1/N2², হয় কি হয় না? বুঝছো? এটা কি বুঝেছো? তো এই যে মানটা যে আছে, এই মানটাকে আমি যদি একটু সুন্দর করে লিখি, এই Z²কে আমি যদি একটু ডান পাশে লিখি, ইন্টু Z² যেটা আছে এটাকে ডান পাশে লিখি, তো এইটা হচ্ছে শক্তির ক্ষেত্রে ইকুয়েশন। কিসের ক্ষেত্রে ইকুয়েশন বলো? এই যে এই ইকুয়েশনটাকে আমরা শক্তির ক্ষেত্রে সেই ইকুয়েশনটা বলবো
এই ইকুয়েশনটাকে শক্তির ক্ষেত্রে ইকুয়েশন বলবো। যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে কি পরিমাণ শক্তি বিকিরণ করবে, সেই শক্তির পরিমাণ হচ্ছে ডেলি। অনেক ক্ষেত্রে এইটাকে একটা কনস্ট্যান্ট বলে বলা হয়, এইটা তো কনস্ট্যান্ট একটা। এই ক্ষেত্রে শক্তির ক্ষেত্রে এটাকে রিডবার্গ কনস্ট্যান্ট হিসেবেও দেখানো হয়, কিন্তু আমাদের বইগুলোতে অনেক সময় এটাকে রিডবার্গ কনস্ট্যান্ট বলে না। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যেটা বের করি সেটাকে রিডবার্গ কনস্ট্যান্ট বলে। তো আমরা একটু পরে আসতেছি শক্তি থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যে কিভাবে করে আসব। আমরা একটু আগে দেখেছি ই সমান হচ্ছে এসসি বাই হচ্ছে ল্যামডা। তাহলে এখানে কত আসতেছে 2.18 ইন্টু 10⁻18 ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা আসে। এখন এই যে ল্যামডা 1/λ এইটাকে ঠিক রাখলাম। এইচ আর সিকে যদি ডান পাশে দিয়ে দেই তাহলে এইচ আর সি দিয়ে ভাগ হবে। বলো তো এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 ইন্টু সি এর মান 3 ইন্টু 10⁸8 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই যে মানটা আছে এই মানটাকে অ্যাকচুয়ালি রিডবার্গ কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়, রিডবার্গ কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়। এই যে 1/λ বাম পাশে থাকবে, এটাকে রিডবার্গ কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়। যদিও ওইটাও উপরেরটাও শক্তির ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্ট, উপরের মানটাও শক্তির ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে 1/λ সমান রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই রিডবার্গ কনস্ট্যান্ট যে আছে, এই যে এইটা পুরাটা যে ভ্যালুটা আছে এইটা পরীক্ষালব্ধ ভ্যালু। এখানে আমরা যে গণনা করে যে ভ্যালুটা পাই এবং আইআর এর মাধ্যমে যে ভ্যালুটা পাই একটু সামান্য ডিফার আসে, কিন্তু এইটা আইআর এর মাধ্যমে যেই ভ্যালুটা পাওয়া যায় রিডবার্গ কনস্ট্যান্টের সেইটাই আমাদেরকে ইউজ করতে হয়। 1096780 পার মিটার। আচ্ছা, শুধু এইভাবে করে দিলে পার সেন্টিমিটার 1096780 পার সেন্টিমিটার, অথবা তুমি যদি 1.09678 ইন্টু 10⁻, দেখো এখানে দেখো যদি তুমি মিটারে নাও তাহলে 10⁻7 হবে পার মিটার, পার মিটারে নিলে ইন্টু 10⁻7 হবে। আর আমাদের এগুলো ন্যানোমিটারে বের করলে বেটার হয়, তাই 1.09678 ইন্টু 10⁻⁻2 ন্যানো পার ন্যানোমিটার। এগুলো কিন্তু পার। দেখো কেন পার তুমি বুঝতে পারতেছো, এখানে 1/λ আছে, তার মানে এই জায়গায় 1/1 তোমার দৈর্ঘ্যের মান আসবে। তো এই মানগুলা একটু মাথায় রাখো, এই মানগুলো আমরা মাথায় রাখবো। মানে একটা মান মনে রাখলেই তো অন্যগুলো পাওয়া যায়, তারপরেও আমরা ন্যানোমিটারটা বেশি ইউজ করব, আমরা ন্যানোমিটারটা ইউজ করব। তুমি দেখো এখানে কিন্তু পার আছে, এই কনভার্সনগুলো কি বুঝতেছো? দেখো 1096780 সেন্টিমিটার থেকে মিটারে আসতে হইলে 100 দিয়ে ভাগ করার কথা, সেন্টিমিটার থেকে মিটারে আসতে হইলে, কিন্তু পার আছে, পার থাকার ফলে 100 দিয়ে ভাগ হয় নাই, 100 দিয়ে গুণ হয়েছে। এই যে 100 দিয়ে গুণ হয়ে গেছে, তাহলে 100 দিয়ে গুণ হইলে এখানে 1 2 3 4 5টা, আবার 100 দিয়ে গুণ হওয়ার ফলে 7 10⁻7 আসছে। আবার যদি মিটার থেকে ন্যানোমিটারে আসো 10⁻9 দিয়ে গুণ করার কথা, যেহেতু পার আছে তাহলে 10⁻9 দিয়ে ভাগ হয়েছে, 10⁻9 দিয়ে ভাগ করলে 10⁻7 কে 10⁻9 দিয়ে ভাগ করলে 10⁻2 আসে। বুঝেছো? তো এইটা কিভাবে করে আসছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমাদের ওভারঅল যেই জিনিসটা আসলো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, সেটা কি, একটা ইলেকট্রন যদি হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে যদি আসে, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, যদি আসে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 1/λ কি তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত করবে, ইকুয়াল হচ্ছে RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে যে 1/λটা আছে, 1/λ মানে এটাকে বলি আমরা নিউ বার বা তরঙ্গ সংখ্যা। একটু আগে আমি বললাম যে 1/λ মানে কিন্তু তরঙ্গ সংখ্যা, 1/λ যা তরঙ্গ সংখ্যাও তাই। যেখানে RH এর ভ্যালু কত, RH এর ভ্যালু হচ্ছে 1.09678 ইন্টু 10⁻2 পার ন্যানোমিটার। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা আরো কিছু জিনিস খেয়াল করব, সেই জিনিসটা হচ্ছে দেখো, ধরো এটা তো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো, তো আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে মনে করো এখানে একটা নিউক্লিয়াস আছে, তারপরে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে,
4 5 6 7 দেখো ওকে এটা আরেকটা দেখি ঠিক আছে ওকে দেখো খেয়াল করে দেখো যদি আমরা একটু শক্তি স্তরগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করি ওকে শক্তি স্তরগুলা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি যে ধরলাম এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস কোনো একটা রশ্মি এটা তো 1 নম্বর শক্তি স্তর এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 8টা শক্তি স্তর দিয়েছি কোনো একটা রশ্মি মানে কোনো একটা ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসলো অথবা 3 নম্বর থেকে 1 নম্বরে আসলো অথবা 4 নম্বর থেকে 1 নম্বরে আসলো অথবা 5 থেকে 1 আসলো অথবা 6 থেকে 1 আসলো অথবা 7 থেকে 1 আসলো অথবা অসীম থেকে 1 আসতে পারে অসীম থেকে 1 আসলো তো এই ক্ষেত্রে একটা রেঞ্জের মধ্যে তুমি তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে পাবা একটা রেঞ্জের মধ্যে একটা সীমার মধ্যে তুমি তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে পাবা একটা যে কোনো ইলেকট্রন মনে করো যে আমরা কিন্তু বিকিরণ বর্ণালী পড়তেছি মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তাহলে 2 থেকে 1 যদি আসে অথবা 3 থেকে 1 আসে অথবা 4 থেকে 1 যেখান থেকে আসুক না কেন সেটা যদি 1 এসে পৌঁছায় এদের তরঙ্গ দৈর্ঘ্য একটা রেঞ্জের মধ্যে পড়ে এই ধরনের জিনিসগুলোকে আমরা একটা সিরিজ বলি ইনফিনিটি থেকে 1 আসলো এটাকে আমরা সিরিজ বলি এই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ এটার নাম কি বলতো লাইম্যান সিরিজ এটাকে আমরা বলি লাইম্যান সিরিজ সেম ভাবে আমরা এই 1 নম্বরে না এসে যদি 2 নম্বরে আসে 2 নম্বরে আসতে পারবে 3 থেকে 1 থেকে তো আর আসতে পারবে না বিকিরণ বর্ণালী উচ্চ থেকে আসতে হবে 4 থেকে আসতে পারে 5 থেকে আসতে পারে 6 থেকে আসতে পারে 7 থেকে আসতে পারে 8 থেকে আসতে পারে ইনফিনিটি থেকেও আসতে পারে পারে না পারে ইনফিনিটি থেকেও আসতে পারে তো এই যে যদি 2 নম্বরে আসে 2 নম্বরে যেখান থেকেই আসুক না কেন কিন্তু আসে যদি 2 নম্বরে সেই ক্ষেত্রে এটাকে বলি আমরা বামার সিরিজ মানে ব্যাপারটা হচ্ছে আসতেছে কোথায় 1 নম্বরে তাহলে লাইম্যান আসতেছে কোথায় 2 নম্বরে তাহলে বামার যদি 3 নম্বরে আসে ধরো এই 4 থেকে 3 আসলো অথবা 5 থেকে 3 আসলো অথবা 6 থেকে 3 আসলো অথবা 7 থেকে 3 আসলো অথবা 8 থেকে 3 আসলো সেই ক্ষেত্রে বা ইনফিনিটি থেকে 3 আসলো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি প্যাশন সিরিজ লাইম্যান বামার প্যাশন সিরিজ এটা যদি আমাদের এই আসার বিষয়টা যদি 4 নম্বরে আসে 5 থেকে 4 অথবা 6 থেকে 4 অথবা 7 থেকে 4 অথবা 8 থেকে 4 অথবা ইনফিনিটি থেকে 4 যেখান থেকে 4 আসুক সেই ক্ষেত্রে যেই সিরিজটা আমরা পাই সেটাকে আমরা বলি ব্র্যাকেট সিরিজ এটাকে বলি আমরা কি সিরিজ ব্র্যাকেট সিরিজ যদি আমাদের 6 নম্বরে 5 নম্বরে যদি আসে সেটা 6 থেকে 5 7 থেকে 5 8 থেকে 5 বা ইনফিনিটি থেকে 5 যদি আসে সেই ক্ষেত্রে আমরা যেই সিরিজটা বলি সেটা হচ্ছে ফান্ড সিরিজ PFUND ফান্ড মানে ফুন্ড সিরিজও অনেক জায়গায় লেখা আছে ফান্ড বা ফুন্ড যেটা বলতে পারো সমস্যা নেই এবং তোমার যদি 6 নম্বরে যদি আসে 6 নম্বরে এই যে 6 নম্বরে যদি আসে 7 থেকে 8 থেকে বা ইনফিনিটি থেকে যেখান থেকে আসুক না কেন 6 নম্বরে যদি আসে সেটাকে আমরা বলি হামফ্রে বা হামফ্রিজ সিরিজ হামফ্রে অনেক ক্ষেত্রে উচ্চারণ করা হয় হামফ্রে অথবা হামফ্রিজ সিরিজ তো এই যে সিরিজগুলা কিসের উপর ডিপেন্ড করতেছে যে কোথায় আসতেছে এটার উপরে ডিপেন্ড করছে কোথায় আসছে ব্যাপারটা হলো যদি এই N1 মানে নিম্ন শক্তি স্তর যদি 1 হয় সেই ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর যে কোনোটা হতে পারে কিন্তু এই 1-এর চেয়ে বেশি যে কোনো হতে পারে মনে করো 1-এর চেয়ে বেশি 2 হইলো 3 হইলো 4 হইলো ইনফিনিটি পর্যন্ত যা কিছু হইতে পারে ইনফিনিটি পর্যন্ত যা ইচ্ছা তাই হইতে পারে বুঝছো এই ক্ষেত্রে এটাকে বলবো আমরা লাইম্যান সিরিজ তা লাইম্যান সিরিজের জন্য কি ফিক্সড লাইম্যান সিরিজের জন্য N1 এর মান ফিক্স সেটা হচ্ছে 1 মানে 1-এ আসতে হবে সেটা 2 3 4 ইনফিনিটি যে কোনোখান থেকে আসতে পারে এটা হচ্ছে লাইম্যান সিরিজ এরপরে বামার সিরিজ তারপরে হচ্ছে প্যাশন সিরিজ তারপরে ব্র্যাকেট সিরিজ তারপরে হচ্ছে ফান্ড সিরিজ
তারপরে হামফ্রিজ সিরিজ। তো বিষয়টা এরকম যে বামার সিরিজে n1 এর মান ফিক্স 2, n2 এর মান কি কি হইতে পারে 3 4 এরকম করে একবারে ইনফিনিটি পর্যন্ত যা ইচ্ছা তাই হইতে পারে, বুঝেছো? যদি n1 এর মান প্যাশনের ক্ষেত্রে n1 এর মান 3, n2 এর মান 4 5 6 একেবারে যা ইচ্ছা তাই হইতে পারে উপরের শক্তি স্তরটা। ব্র্যাকেটের ক্ষেত্রে n1 এর মান 4, n2 এর মান 5 6 7 এইটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে। n1 এর মান 5 হলে আমাদের ফান্ড সিরিজ, এবং এই ক্ষেত্রে 6 7 ইনফিনিটি পর্যন্ত যা ইচ্ছা হতে পারে। হামফ্রিজের ক্ষেত্রে n1 এর মান 6, n2 এর মান 7 8 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, বুঝছো? ক্লিয়ার? এখন দেখো আমাদের এই যে সিরিজগুলো যে আছে, এই সিরিজগুলোর ক্ষেত্রে n1 এর মান কিন্তু ফিক্সড, n2 এর মান কিন্তু ফিক্সড না। উচ্চ শক্তি স্তর হবে n2টা, কিন্তু কি হবে আমরা জানি না। যখনই একটা সিরিজ বলবে আমি বলে দেবো n1 এর মান এটা, লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফার্ন, হামফ্রিজ। ওকে, ঠিক আছে। আসো আমরা আরো কিছু জিনিস আমরা শিখবো একটু পরে, তার আগে আমরা কোশ্চেন অ্যাপ্লাই করি। কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর, আচ্ছা এখানে যে মানগুলা দেওয়া আছে, এখানে যে মানটা দেওয়া আছে দেখো, এখানে যে মানটা আমি দিয়েছি এইটার এই যে নিউ বার ইকুয়াল 1/λ এইচ আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার বাই 1/n2 স্কোয়ার। দেখো এই সূত্রের মধ্যে এখানে কিন্তু একটা জেড স্কোয়ার গুণ আকারে ছিল। তুমি যদি জেড এর মান 1 ধরো, সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর জন্য, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি জেড মানে পারমাণবিক সংখ্যা 1 না। যদি এটা হাইড্রোজেন হয়, কিছু বলে দেওয়া না থাকলে আমরা হাইড্রোজেন কল্পনা করব, হাইড্রোজেন বর্ণালী কল্পনা করব। কিন্তু যদি অন্য কিছু বলে দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে একটা জেড স্কোয়ার গুণ করা থাকবে। জেড স্কোয়ার কিন্তু গুণ আকারে আছে, মানে অন্যান্য গুলার ক্ষেত্রে, হাইড্রোজেন বাদে অন্য গুলার ক্ষেত্রে নিউবার সমান কিন্তু 1/λ ইকুয়াল 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু কিন্তু হচ্ছে জেড স্কোয়ার। তাহলে অন্যান্য গুলার ক্ষেত্রে কিন্তু জেড স্কোয়ার থাকবে। কিছু বলে দেওয়া না থাকলে আমরা হাইড্রোজেন বর্ণালী হিসাবে কাউন্ট করব, অর্থাৎ জেড এর মান 1 হিসাবে কাউন্ট করব, উপরেরটা আমরা কাউন্ট করব, বুঝছো? তো আসো আমরা শুরু করি। এখানে হাইড্রোজেন পরমাণু বলেই দিছে, তার মানে জেড লাগবে না, জেড এর মান 1 অ্যাকচুয়ালি। ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, কয় নাম্বারে আসছে? চতুর্থ থেকে দ্বিতীয়তে। তার মানে n1 এর মান 2, নিম্ন শক্তি স্তর হচ্ছে n1, উচ্চ শক্তি স্তর হচ্ছে n2 হচ্ছে 4, কারণ 4 থেকে আসছে 2 এ। সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য ফর্মুলা হচ্ছে 1/λ আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে মানগুলো যদি বসাই তাহলে আমরা পাবো 1.09678 ইন্টু 10⁻²। 1/n1 এর মান হচ্ছে 2, n2 এর মান হচ্ছে 4। এইখান থেকে আমরা যেই মানটা পাবো সেটা হলো, আমাদের ক্যালকুলেটর এই জায়গায় দেখো, 1.09678 ইন্টু 10⁻² ইন্টু 1/4 মাইনাস হচ্ছে 1/16, তাহলে কত আসে? এটা আসে 2.056 ইন্টু 10⁻³ এটা হচ্ছে পার ন্যানোমিটারে। কিসে? পার ন্যানোমিটার। এই ভ্যালুটা বসাইছি পার ন্যানোমিটারে আমরা বসাবো এটা। এখান থেকে ল্যামডার মান বের করব, 1 বাই অ্যান্সার দিয়ে। তাহলে আসবে 486.27 ন্যানোমিটার। এখন দেখো এইটার তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, কেন ন্যানোমিটারে বের করছি আমরা? ন্যানোমিটারে বের করার পিছনে রিজন হলো এই যে মানটা যে বের হলো, যদি তোমাকে বলে এইটা কোন রেঞ্জে পড়ছে, আমরা জানি যে 380 থেকে 780 পর্যন্ত দৃশ্যমান আলো, তার মানে এটা দৃশ্যমান আলোর রেঞ্জে পড়ছে। এবং তার উপরে তুমি কিন্তু বলতে পারবা যে এইটার বর্ণ কি হবে। তুমি জানো 424 পর্যন্ত বর্ণ হচ্ছে বেগুনি, 450 তারপরে আছে 450, তারপরে আছে 500। তাহলে বেগুনি, বেনি, তার মানে এটা আসমানির মধ্যে পড়বে, 450 থেকে 500।
এটা হচ্ছে আসমানির মধ্যে পড়বে। যদি তোমাকে জানতে চাইতো তুমি কিন্তু এটাও বলতে পারতে এটা আসমানি রেঞ্জে পড়েছে। এই যে দেখো আসমানি রেঞ্জে পড়েছে না, এই যে দেখো এই যে 450 থেকে 500 এটা হচ্ছে আসমানি রেঞ্জে পড়েছে বেনিয়া সহ কলা এটার মধ্যে। তো এইটা ন্যানোমিটারে বের করলে এই জন্য সুবিধা, আমরা কিন্তু মানগুলা দেখে আমরা বলে দিতে পারবো, এই জন্য ন্যানোমিটারে বের করা, আর কোনো কারণ নেই। আচ্ছা এইটার তরঙ্গ সংখ্যা কত হবে যদি লিথিয়াম 2+ দেওয়া থাকে, তাহলে কি হবে? তাহলে কি হবে, কি চেঞ্জ হবে বলো তো? এখানে নিউ বার সমান 1/λ, তো আমার বের করার প্রয়োজন নাই, তরঙ্গ সংখ্যা বের করতে বলছে। তাহলে নিউ বার সমান RH 1/n2 স্কোয়ার। এইবার কিন্তু আমরা কি দিব বলতো, এইবার কিন্তু ইন্টু জেড স্কোয়ার দিব। এখানে n1 এর মান ঠিক আছে আগের মতোই 2, উচ্চ শক্তি স্তর 4 এটাও ঠিক আছে, কিন্তু জেড এর মান লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তার মানে জেড এর মান কিন্তু এখানে 3, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে RH 1.09678 ইন্টু 10⁻², এটা ন্যানোমিটার, ইন্টু 1/2 এর উপরে স্কোয়ার মাইনাস 1/4 এর উপরে স্কোয়ার ইন্টু জেড এর উপরে স্কোয়ার, জেড এর উপরে স্কোয়ার মানে 3 এর উপর স্কোয়ার। এই মানটা পার ন্যানোমিটারে বের হবে। তাহলে বের করি আমরা, এখানে ইন্টু 3 এর উপর স্কোয়ার। আচ্ছা এটার ভ্যালু আসছে 0.0185, এটা হচ্ছে পার ন্যানোমিটার। যেহেতু তরঙ্গ সংখ্যাই বের করতে বলছে এটাই তোমার অ্যান্সার হবে, যেহেতু তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তাহলে তরঙ্গ সংখ্যা বের করতে বললে এইটাই অ্যান্সার। বুঝছো? ক্লিয়ার সবাই বুঝছো? ওকে ঠিক আছে। এখন বলছে 4 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে এইটার বিকিরিত আলোর বিকিরণটা কি বর্ণ দেখাবে, এটা বুয়েট 14-15-তে আসছে, একটু আগেই তো এটাই করলাম, একই অঙ্ক একই তো করলাম, এটাই তো করছি আসলে। মানে আমরা যে করলাম যে 1/λ সমান RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এখানে জেড লাগবে না কারণ হাইড্রোজেন বলছে, তার মানে 1.09678 ইন্টু 10⁻² হচ্ছে ন্যানোমিটার, 1/2 এর উপর স্কোয়ার মাইনাস 1/4 এর উপর স্কোয়ার, সেখান থেকে মানটা বের হয়েছিল কত, এটাই তো অঙ্ক, সেটা 2.056 ইন্টু 10⁻³ 2.056 ইন্টু 10⁻³ পার ন্যানোমিটার। পার ন্যানোমিটারে এখান থেকে ল্যামডার মান বের হবে 486 পয়েন্ট সামথিং, না 486.27 ন্যানোমিটার। তার মানে এটার বর্ণ হবে আসমানি, বর্ণ হবে কি আসমানি, আসমানি বর্ণ। একটু আগে পড়লাম যে এই রেঞ্জে আসমানির রেঞ্জ হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত, তার মানে এটা হচ্ছে আসমানি রেঞ্জে পড়বে। এরপরে দেখো প্যাশন সিরিজের একটি ইলেকট্রন যখন দশম শক্তি স্তর থেকে স্থানান্তরিত হয়, দেখো একটা সিরিজ যখন নরমালি বলবে তখন এটা হাইড্রোজেন বর্ণালী মনে করবা, যে এখানে জেড আসলে লাগবে না, জেড এর ভ্যালু 1 আসলে। তার মানে সেই ক্ষেত্রে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই 1/λ সমান RH 1/n1 স্কোয়ার মাইনাস হবে 1/n2 স্কোয়ার। তাহলে দেখো 1.09678 ইন্টু 10⁻² পার ন্যানোমিটার, কিন্তু পার ন্যানোমিটারে। আর n1 কত আর n2 কত বলো? প্যাশন সিরিজ যখনই বলবে কার মান ফিক্সড? n1 এর মান ফিক্সড। কি এটা লাইমেন বা আমার প্যাশন মানে 3। n2 এর মান কত বলছে, কত থেকে আসছে? 10 নাম্বার থেকে আসছে, দশম। তার মানে আমরা এখানে বলতে পারবো n1 এর মান হচ্ছে 3 এর উপর স্কোয়ার মাইনাস n2 এর মান 10 এর উপর স্কোয়ার। তাহলে এটা কত আসতেছে 1.09678 ইন্টু 10⁻² তোমার 1/9 মাইনাস 1/100। আচ্ছা 1.108966 পার ন্যানোমিটার। এখান থেকে যদি আমরা ল্যামডার মান বের করি তাহলে আসবে 1 বাই অ্যান্সার 901
901.74 ন্যানোমিটার। তো দেখো এই রেঞ্জটা এইটা আসছে কোথায়? 3 নম্বরে না? খুব মজার ব্যাপার, দেখো 3 নম্বরে আসছে না? 3 নম্বরে আসার ফলে এই রেঞ্জটা কার রেঞ্জ বলতে পারবা? 901 ন্যানোমিটারটা কার রেঞ্জ? এটা কিন্তু আইআর এর রেঞ্জ। এটা কিন্তু আইআর এর রেঞ্জ। মজার ব্যাপার হচ্ছে, তোমাকে একটা জিনিস বলি, এই যে হাইড্রোজেন বর্ণালীর মধ্যে তুমি যে লাইমেনের ক্ষেত্রে, হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে লাইমেনের ক্ষেত্রে যেই ভ্যালুগুলা পাবা, সেই ভ্যালুগুলা সবগুলা পড়বে ইউভি রেঞ্জে। কিসে পড়বে জানো? ইউভি রেঞ্জের মধ্যে পড়বে। বামারের গুলা পড়বে দৃশ্যমানে, ভিজিবল রে, দৃশ্যমান। আর এই বাকিগুলা পড়বে আইআরে। এই যে দেখো, যেহেতু এখানে 3 নম্বরে আসছে, তার মানে প্যাশন, এই প্যাশন যেহেতু এগুলো কিন্তু আইআর রেঞ্জেই পড়ছে। দেখো এই রেঞ্জটা কোথায় পড়ছে? এটা কিন্তু আইআর রেঞ্জে পড়ছে। এগুলো হচ্ছে আইআর রেঞ্জে পড়ছে। তাহলে মাথায় রাখো যে যদি লাইমেন সিরিজ হয় সেই ক্ষেত্রে তোমার কিন্তু ইউভিতে পড়বে লাইমেনের ক্ষেত্রে। এটা কিন্তু হাইড্রোজেন বর্ণালীর জন্যই। লাইমেনের ক্ষেত্রে তোমার ইউভিতে পড়বে, বামারের ক্ষেত্রে দৃশ্যমান আলোতে পড়বে। আর তোমার বাকিগুলোর ক্ষেত্রে প্যাশন, ব্র্যাকেট, ফান, হামফ্রিজ এগুলোর ক্ষেত্রে আইআরে পড়বে। আইআরে, বুঝছো? মানে অবলোহিত রশ্মি, এটাতে পড়বে। আচ্ছা, এখানে এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, এর আগে এই কোশ্চেনটার আগে এই কোশ্চেনটা সলভ করি, বুয়েটের রিসেন্ট কোশ্চেনটা সলভ করি, 24-25-এর কোশ্চেন। এটা সলভ করি, চমৎকার কোশ্চেন একটা। হাইড্রোজেন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, আর এইচ এর মান দেওয়া আছে। বলছে সৃষ্ট বর্ণালীটা কোন অঞ্চলে? বলো, এটা কিভাবে করে বের করবা? বর্ণালীটা কোন অঞ্চলে তুমি কিভাবে বের করবা? খুবই চমৎকার একটা কোশ্চেন। প্রথম কথা হলো 1 নম্বরের কোশ্চেন, তরঙ্গ সংখ্যা থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করি। আমরা জানি তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে রিলেশন কি? নিউবার সমান যেহেতু 1/λ, তার মানে ল্যামডা সমান 1/নিউবার। তাহলে এখানে নিউবারের মান দেয়া আছে 2305.41 পার সেন্টিমিটার, এটাতে দেওয়া আছে। তাহলে আমাদের সেন্টিমিটারে বের হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা সেন্টিমিটারে বের হবে। কত বের হচ্ছে দেখি, তোমার 1/2305, 23052 আছে, 23052.41, এটা আসে 4.3379 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে আমরা চলে যাব, সেন্টিমিটার থেকে আমরা চলে যাব হচ্ছে 10⁻⁻5, 10⁻⁻5 সেন্টিমিটার, তাই না? এটা আসছে। তো দেখো এই যে সেন্টিমিটারটা যে আছে, সেন্টিমিটার থেকে আমরা যদি ন্যানোমিটারে যাই, তাহলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে? কি অবস্থা, কি 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 করা লাগবে? আমরা জানি ন্যানোমিটার মানে 10⁻9 দিয়ে গুণ করলে, মিটারকে 10⁻9 দিয়ে গুণ করলে ন্যানোমিটার। তাহলে সেন্টিমিটার কি লাগবে? সেন্টিমিটার তো আবার 100 ভাগ ওইটা, তার মানে 10⁻7 দিয়ে গুণ দেওয়া লাগবে। কথা কি বুঝলা? মানে এটাকে 100 দিয়ে ভাগ করলে মিটার, 10⁻9 দিয়ে গুণ করলে ন্যানোমিটার, আলটিমেটলি 10⁻7 দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে ন্যানোমিটারে বের হবে। তাহলে ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁻7, এত হবে ন্যানোমিটার। তাহলে কত আসতেছে? 4, এটা আসতেছে 4.3379 ইন্টু 10² ন্যানোমিটার, মানে 100 দিয়ে গুণ, মানে 433। বলো তো 433 ন্যানোমিটার এটা কোন রেঞ্জে পড়ছে? কোন অঞ্চলে পড়েছে? কোন অঞ্চলে পড়েছে বলো? এটা কোন অঞ্চলে পড়েছে? এটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জে পড়েছে, দৃশ্যমান। এটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জে। এইবার এটা কিন্তু এইবার একটা চমৎকার কোশ্চেন। এবার দেখো, এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে পড়েছে। পরের কোশ্চেনটাতে বলছে কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত হয়? কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত হয়? আগে আমি তোমাদেরকে বলি, বলো তো দৃশ্যমান আলোতে কোন সিরিজ দেখা যায়? হাইড্রোজেন বর্ণালীর কোন সিরিজ দৃশ্যমান অঞ্চলে দেখা যায়? লাইমেন নাকি বামার নাকি প্যাশন নাকি ফান নাকি হামফ্রিজ, কোনটা? অ্যান্সার হচ্ছে বামার সিরিজ। তার মানে এইটা হচ্ছে বামার সিরিজের। এবং বামার সিরিজের ক্ষেত্রে বলো, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? n1 এর মান কিন্তু 2। তার মানে আমরা বুঝে গেছি এটা হচ্ছে বামার সিরিজ, n1 এর মান হচ্ছে 2, n1 এর মান 2 কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে n1 এর মান যদি 2 হয়, n2 এর মান কত এটাই জানতে চাইছে, পারবো না? n1 এর মান যদি 2 হয়, এই যে দেখো এরপরের ইয়াটা হচ্ছে 1/λ সমান
বা নিউ বার সমান RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে নিউ বারের মান দেয়া আছে, নিউ বারের মান তো ওই যে ওইটা বসাইতে পারি, অথবা তুমি যে কোনোটা বসাইতে পারো, এটা নিয়ে সমস্যা নাই। এইটাই ন্যানোমিটার যেটা আছে সেটা দিয়ে তুমি বসাও যে 4, এটা কত 433.79 ন্যানোমিটার। আচ্ছা নিউ বারই তো দেওয়া ছিল। আচ্ছা তোমরা কি নিউ বারের এই কনভার্সন পারবা তো নাকি বলো দেখি? এইটা পার সেন্টিমিটারে দেওয়া আছে, এইটার যে নিউ বার যে পার সেন্টিমিটারে দেওয়া আছে, এইটাকে তুমি যদি পার ন্যানোমিটারে বের করতে চাও তাহলে কি করতে হবে? ভালো করে এইভাবে চিন্তা করবা। দেখো সেন্টিমিটার থেকে মিটারে গেলে নর্মালি 100 দিয়ে ভাগ করার কথা, কিন্তু যেহেতু পার আছে 100 দিয়ে গুণ। আবার মিটার থেকে ন্যানোমিটারে গেলে 10⁹ নিয়ে গুণ করার কথা, কিন্তু পার আছে, পার আছে, তার মানে 10⁹ দিয়ে ভাগ হবে, মানে 100 দিয়ে গুণ 10⁹ দিয়ে ভাগ হবে। অর্থাৎ এইটা যে মানটা আছে এইটা ভাগ 10⁷ হবে। এই যে মানটা যে আমরা পাবো, দেখো এটা কি বুঝতেছো কিভাবে করে আসবে? এটা কি বুঝেছো? বুঝছো কিনা একটু আমাকে জানাও। অথবা তুমি মিটারেও নিয়ে কনভার্ট করেও করতে পারো, অথবা সেন্টিমিটারে থাকলেও কনভার্ট করে নিতে পারো, যে সেন্টিমিটার দিয়েও তুমি অঙ্কটা করতে পারো। কিরকম সেন্টিমিটার দিয়ে করতে পারবা? ধরো পার সেন্টিমিটারে এই পাশেও রাখলা 23052 ইন্টু 0.41, এখানে পার সেন্টিমিটারে আছে, এইটাও পার সেন্টিমিটারে বসাও 109678, এটাও পার সেন্টিমিটারে বসাও, এই পাশেরটাও পার সেন্টিমিটার, এই পাশেরটাও পার সেন্টিমিটারে বসাও, তা করতে পারো। এই পাশেরটা পার মিটারে নিলে এই পাশেরটাও পার মিটার নিতে হবে, এই পাশেরটা পার ন্যানোমিটার নিলে এই পাশেরটাও পার ন্যানোমিটার নিতে হবে, সেটাই বসাও। 1/n1 মানে হচ্ছে 2, আর n2 এর মান আমরা আসলে বের করব। ঠিক আছে, বুঝেছো? তাহলে আমরা পাচ্ছি 1/4 মাইনাস 1/n2 স্কোয়ার সমান আসতেছে 23052.41 ভাগ 109678, এটা 0.21018, এইটা তাহলে 1/n2 স্কোয়ার, 1/n2 স্কোয়ার সমান আসতেছে 1/4 মানে 0.25 মাইনাস 0.02101418, তাহলে তাহলে 0.25 মাইনাস অ্যান্সার দিলে এটা আসে, সেইখান থেকে 1/, করতে হবে 1/, অ্যান্সার দিলে আসে 25, তার মানে n2 স্কোয়ার সমান আসে 25, তার মানে n2 এর মান হবে √25, √25 মানে আসলে 5, তার মানে n2 এর মান আসে 5। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? তো এইভাবে করে অঙ্কটা তুমি করতে পারবা। ও আচ্ছা, এইখানে অবশ্য RH এর ভ্যালুটা দেয়া আছে, এই RH এর ভ্যালু এখানে না, RH এর ভ্যালু একটু আলাদা, RH এর ভ্যালু দেওয়া আছে ওই যে যেটা আমরা পরীক্ষা করে পাই আর কি, মানে এই মানটার কাছাকাছি পাই, 109678 এর জায়গায় 737 এর মতো পাই, এখানে 773 দেওয়া আছে, যেটা দেওয়া আছে RH সেটা বের করো, সেটা ব্যবহার করো, সেটা ব্যবহার করতে হবে। 109773 এইটা দেয়া আছে, তাহলে এইটা দিয়ে ভাগ করতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানটা ওই কাছাকাছি আসবে, একই কথাই 109773, যেটা থাকবে সেটা দিয়ে করতে হবে কিন্তু, তার মানে 0.21 এর মতো, এটা 0.21, এটাও 0.21, তাহলে এইখান থেকে আমরা পাবো 0.425 মাইনাস 0.21, তারপরে 1/25, হ্যাঁ এটা আসছে। ঠিক আছে, এটা বুঝেছো? ক্লিয়ার? পারবা? মানে এইভাবে করে অঙ্কটা করতে হবে। তাহলে বিষয়টা হলো এটা কোন অঞ্চলে কিভাবে বের করলা, ল্যামডার মান বের করে ন্যানোমিটারে কম্পেয়ার করলা, আর যেহেতু ন্যানোমিটারে বের হইছে দৃশ্যমান রেঞ্জে শুধু বামার সিরিজ আছে, n1 এর মান 2, n1 এর মান 2 আমি বসাই দিলাম, তাহলে আমরা সেইখান থেকে n1 এর মান 2 বসাই দিলে
N2 এর মান আমরা আসলে পেয়ে যাব। ক্লিয়ার? বুঝেছো? ওকে, এই কোশ্চেনটা দেখো, এটা একটা বেসিক কোশ্চেন, এটা বুয়েট ভর্তি পরীক্ষার আসা কোশ্চেন। বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি, ভালো করে দেখো, এই যে একটু আগে যে আমি তোমাকে বলেছিলাম RH/n², এটা যে দিয়েছে, এটা মানে কি দিয়েছে বুঝছো? এটা মানে বুঝেছো? আমরা আমরা এই যে মানটা যে লিখি, শক্তির যে মান লিখি, শক্তির মান কত? -2.18 ইন্টু 10⁻⁻18 জুল n², Z²/n², না, Z²/n², যদি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন যদি হয় তাহলে n² শুধু হবে। এই মানটাকে এরা রিডবার্গ কনস্ট্যান্ট হিসেবে ধরেছে। রিডবার্গ কনস্ট্যান্ট কেন ধরেছে বলো তো? বলতে পারবা কেন ধরেছে? RH কেন এটা লিখতে পেরেছে? এটার পিছনে রিজন একটু আগে আমি তোমাকে বলেছি, যে এই যে সূত্রটা প্রতিপাদন যখন করতেছিলাম, এটাও কিন্তু এক ধরনের রিডবার্গ কনস্ট্যান্ট। এই যে এই মানটা, যে এটা শক্তির ক্ষেত্রে এটাকে রিডবার্গ কনস্ট্যান্ট বলে। শক্তির ক্ষেত্রে E সমান রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এইটাও কিন্তু শক্তির ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়। বুঝছো? আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্ট মানটা হচ্ছে ওইটা, ওই যে 109678 পার সেন্টিমিটার, এইটা। বুঝেছো? ক্লিয়ার? ওকে, তো এই জন্য কিন্তু এটাকে রিডবার্গ কনস্ট্যান্ট হিসাবে লিখেছে। এটার মান কিন্তু রিডবার্গ কনস্ট্যান্ট জন্য তুমি আবার মান মনে করো না এইটার মান 109678, এটার মান কিন্তু 2.18, যেহেতু শক্তির ক্ষেত্রে এটা শক্তি, 2.18 ইন্টু 10⁻⁻18 জুল, এটা কিন্তু সেই রিডবার্গ কনস্ট্যান্ট। ও, এটা দেওয়াই আছে, আচ্ছা, মনে করারও কারণ নেই, দিয়ে দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে। ওকে, বলছে ইলেকট্রন যদি 3 নাম্বার থেকে নিম্ন স্তরে স্থানান্তরের ফলে বামার সিরিজের একটা লাইন তৈরি করে, তাহলে বিকিরিত শক্তির সমীকরণটা কি হবে? শক্তির সমীকরণ কি হবে বলো? বিকিরিত শক্তির সমীকরণ আমরা যে একটু আগে লিখছিলাম, রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস হচ্ছে 1/n2²। এখন এক্ষেত্রে শক্তির সমীকরণটা হবে, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত বলো তো? n1 এর মান 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস এই যে 3 নাম্বার থেকে আসছে, তার মানে 1/3 এর উপর স্কোয়ার, এটাই হবে। বলছে উক্ত সমীকরণের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে নির্ণয় করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে এই সমীকরণটা যে আছে, এই সমীকরণের সাহায্যে কিভাবে তুমি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবা? খুবই সহজ, যে তুমি এখান থেকে এনার্জি বের করবা, সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। তো এনার্জি কেমনে বের হবে? এটা 1 নম্বরের, এটা তো সমীকরণ। 2 নম্বরে তুমি আগে ই এর মান বের করো, ই এর মান মানে অ্যাকচুয়ালি ডেল ই এর মান বের করো, এটা তো ডেল ই, অ্যাকচুয়ালি ডেল ই সমান RH, মানে এখানে RH কত? এনার্জির ক্ষেত্রে RH এর মান হচ্ছে 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। n1 এর মান হচ্ছে এই যে 2 এর স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার। এখান থেকে তুমি এনার্জির মান পেয়ে যাবা। কত পাচ্ছ দেখো, 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু 1/4 মাইনাস 1/9, তাহলে কত আসে? 3.02778 ইন্টু 10⁻⁻19, এত হচ্ছে জুল। সেখান থেকে আমরা ই সমান জানি hc/λ, তাহলে hc/λ মান পেলা, তাহলে hc/λ মান যদি এটা পাওয়া যায়, এই মানটা যদি পাওয়া যায়, এখানে লিখি, এটা হচ্ছে hc/λ মান, ই ইকুয়াল hc/λ, যেহেতু এখান থেকে 1/λ পেয়ে যাবা। h/c দ্বারা যদি ভাগ করি, h/c দ্বারা ভাগ করলে আমরা কিসের মান পেয়ে যাব বলো তো? h এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, ল্যামডার মান মানে সি দ্বারা ভাগ করলে 3 ইন্টু 10⁸, এই যে মানটা আসে সেটা কত? এটাকে আমরা ভাগ করব 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸, তাহলে এটার মান পাওয়া যাচ্ছে 1523180.289 পার কিসে বলো দেখি? যেহেতু আমরা বের করতেছি, এটা কিন্তু সবগুলো এসআই এককে বসাইছি, তার মানে এসআই এককেই পাবা, তার মানে এটা তুমি পার মিটারে পাবা।
1/λ থেকে ল্যামডার মান বের করলে মিটারে পাবা, 1 অ্যান্সার করলে মিটারে পাবা, মিটারে হচ্ছে 6.5652 ইন্টু 10⁻⁻7 হচ্ছে মিটার। মিটার থেকে ন্যানোমিটারে আসলে 10⁹ দ্বারা গুণ দিতে হবে, 10⁹ দিয়ে গুণ দিলে 656.52 ন্যানোমিটার আসবে, 10⁹ দ্বারা গুণ দেওয়া লাগবে। বুঝছো? ক্লিয়ার? 656 সামথিং। ক্লিয়ার? বুঝেছো? তাহলে এই সমীকরণ থেকেই এই মানটা বের করতে বলছে, ডেলি সমান hc/λ, ওই hc/λ থেকে 1/λ, সেখান থেকে ল্যামডার মান বের করতে হবে। তো এটা এইভাবে করে একটু এক্সেপশনাল অঙ্কটা করে ফেলবা, তাহলেই আসলে হয়ে যাবে। তো এই টাইপের অঙ্ক আসলে তুমি পারবা কিনা বলছে, উদ্দীপকের অনুসারে একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ইলেকট্রনটি কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়েছে সেটা বের করো। তো প্যাশন সিরিজ বলছে, কি সিরিজ বলছে? প্যাশন, লাইম্যান বামার প্যাশন মানে n1 এর মান 3। তো এখান থেকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে ন্যানোমিটারে, তাহলে কি হবে? 1/λ সমান RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে ল্যামডার মান কত? ল্যামডার মান দেওয়া আছে 1857.62, এইটার রিডবার কনস্ট্যান্ট 1.09678 ইন্টু 10⁻⁻2 ন্যানোমিটার। ন্যানোমিটার এই দুইটা বসাইলাম, এটা ন্যানোমিটার, তাহলে পার ন্যানোমিটার আসে, এখানেও পার ন্যানোমিটার। 1 প্যাশন মানে 3 এর উপর স্কোয়ার মাইনাস 1/n2 এর উপর স্কোয়ার। শেষ। এই যে ক্রিয়েটিভে আসলে এরকম ধুমধাম করে অ্যান্সার দিয়ে দিবা, পারবা না? তাহলে এখানে আসে 1/1 এটা হচ্ছে 1/1875.62 গুণন 1.09678 ইন্টু 10⁻²। এই মানটা আসে 1/3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 1/n2 এর উপর স্কোয়ার ইকুয়াল আসে 0.0486। তাহলে 1/n2 এর উপর স্কোয়ার কত আসে? 1/9 মাইনাস অ্যান্সার, 1/9 মাইনাস হচ্ছে অ্যান্সার, এটা আসে 0.062499। 1 অ্যান্সার 16 বা n স্কোয়ার n2 স্কোয়ার ইকুয়াল 16। তাহলে n2 এর মান কত হবে? n2 এর মান হবে 4, এটার মান হবে 4। বুঝছো? ক্লিয়ার? পারবা? তো এরকম কোশ্চেন আসলে পারবা কি পারবা না বলো? পারবা সবাই? ক্লিয়ার? ওকে, এইবার আসো সর্বোচ্চ আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে করে বের করে। খুব চমৎকার ভাবে করে আমি তোমাকে শেখাবো। দেখো এখানে খুবই ইজি একটা বিষয় মনে রাখবা। আচ্ছা, এই জিনিস তো আমরা জানি, শক্তি যত বেশি তরঙ্গ সংখ্যা তত বেশি না? তত বেশি, মনে আছে? শক্তির সাথে সমানুপাতিক। আর তরঙ্গ দৈর্ঘ্য তত কম, মানে ব্যস্তানুপাতিক। এই যে ই ইকুয়াল hc বাই হচ্ছে ল্যামডা, ঠিক আছে, বা ই ইকুয়াল হচ্ছে h নিউ বার, hc নিউ বার হবে, 1/λ মানে নিউ বার, hc নিউ বার, এরকম ছিল। তো দেখো তরঙ্গ সংখ্যা এবং শক্তি সমানুপাতিক, কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য কি? ব্যস্তানুপাতিক। বুঝছো? তো এখন দেখো, যদি মনে করো কাছাকাছি থেকে কোনো একটা ইলেকট্রন যদি কাছাকাছি থেকে আসে। আচ্ছা, প্রথমত আমি এভাবে করে লিখি, আমি যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই, কি পেতে চাই বলো তো? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই, সর্বোচ্চ কিন্তু, অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমাম পেতে চাই। এইটা মানে আমি কোন সময় ল্যামডা ম্যাক্সিমাম পাবো? যখন ল্যামডা ম্যাক্সিমামের অপোজিট হচ্ছে ল্যামডা নিউবারটা পাবো হচ্ছে মিনিমাম, এনার্জিও পাবো হচ্ছে মিনিমাম, সেই সময়ই তুমি ল্যামডাটা ম্যাক্সিমাম পাবা, তাই না? উল্টাটা মানে যখন এনার্জি বেশি পাবা তখন তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি কম পাবা, যখন তরঙ্গ দৈর্ঘ্য কম পাবা এনার্জি বেশি পাবা, তরঙ্গ দৈর্ঘ্য বেশি পাইলে
এনার্জি কম পাবা। ওকে, বুঝছো? এখন দেখো, আমি যদি এনার্জি কম পাওয়া মানে হচ্ছে, এনার্জি কম পেতে চাওয়া মানে এটা হচ্ছে, এনার্জি কম পাওয়া মানে হচ্ছে জাস্ট ইমিডিয়েট কাছাকাছি থেকে যদি ইলেকট্রন আসে, এনার্জির ডিফারেন্স অনেক কম থাকে, তাহলে তুমি এখানে এনার্জি কম পাবা, এনার্জির পার্থক্য অনেক কম। যদি একটু দূর থেকে আসে তাহলে এনার্জি পার্থক্য বাড়লো, আরো দূর থেকে আসলে আরো বাড়লো, অনেক দূর থেকে আসলে অনেক বাড়লো। তা সবচেয়ে কম পাবা ইমিডিয়েট কাছ থেকে যদি আসে। তাহলে এখন দেখো, যে কোনো একটা সিরিজের ক্ষেত্রে, যে কোনো একটা সিরিজের ক্ষেত্রে আমি যদি এই ল্যামডা ম্যাক্সিমামের মান পেতে চাই, অথবা নিউ বারের মান পেতে চাই, নিউ বার মিনিমামের মান পেতে চাই, তাহলে আমরা যেই কাজটা করব, n1 এর মান তো হচ্ছে সিরিজের উপর ডিপেন্ড করবে। n1 যাবে সিরিজের উপরে, সিরিজ যেই সিরিজ তার অনুপাতে, লাইম্যান হইলে 1, বামার হইলে 2, প্যাশন হইলে 3, ব্র্যাকেট হইলে 4, ফান্ড হইলে 5, হামফ্রিজ হইলে 6, এরকম n1 যাবে সিরিজের উপরে। n2 এর মান যেটা হবে, জাস্ট যেই সিরিজটা আছে একেবারে কাছাকাছি থেকে যদি আসে, কাছাকাছি, কাছাকাছি মানে কি, জাস্ট এক বেশি, n1 এর চেয়ে যদি এক বেশি হয়, মানে এখানে যে n2টা আছে, n2 এর মান জাস্ট হবে n1 এর চেয়ে এক বেশি, তাহলে সবচেয়ে কাছাকাছি থেকে আসবে। সবচেয়ে কাছাকাছি থেকে আসলে এনার্জি সবচেয়ে কম পাবা, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি পাবা। শেষ। বুঝছো? কোনো প্যারা আছে? সবচেয়ে কাছাকাছি এনার্জি ডিফারেন্স সবচেয়ে কম, তাহলে সেই সময় তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি পাবা। বুঝেছো? ওকে ওকে, আচ্ছা। এখন দেখো, খেয়াল করো, আমি যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জায়গায় সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই, এই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের বেলা মানে হচ্ছে ল্যামডা মিনিমাম পেতে চাই, তাহলে বলো তো এই ক্ষেত্রে তরঙ্গ সংখ্যার অবস্থা কি আর এনার্জির অবস্থা কি? তরঙ্গ সংখ্যাটা পাবা ম্যাক্সিমাম এবং এনার্জিও পাবা ম্যাক্সিমাম, তাই না? এনার্জিও পাবা ম্যাক্সিমাম। তাহলে এই সূত্রের মধ্যে, এই সূত্রটা যে আছে, এই সূত্রটার মধ্যে n1 তো সিরিজের জন্য, n1 হচ্ছে সিরিজের জন্য ফিক্সড, তাহলে n2 এর মান কি হবে যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা এবং হচ্ছে সর্বোচ্চ শক্তি। শক্তি কখন বেশি পাবা? শক্তি কাছ থেকে আসলে বেশি পাবা নাকি দূর থেকে আসলে বেশি পাবা? এনার্জি লেভেলের যে ডিফারেন্সটা, এটা যত দূরে যাবা, দূর থেকে ইলেকট্রন আসবে, তত এনার্জি লেভেলের ডিফারেন্সটা বেশি, শক্তি তত বেশি পাওয়া যাবে। তার মানে সবচেয়ে দূর থেকে আসলে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যাবে। সবচেয়ে দূরে কোন কক্ষপথ আছে? অ্যান্সার হচ্ছে ইনফিনিটি। তার মানে n2 এর মান আমরা যদি ইনফিনিটি বসাই, তাহলে আমি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য অথবা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বা সর্বোচ্চ শক্তি পাবো। n2 এর মান ইনফিনিটি বসানো মানেটা কি? এইটার মান ইনফিনিটি বসালে 1/∞ মানে 0, তার মানে 1/n1 এর উপর স্কয়ার, মানে এইটা আসলে আসবে জাস্ট 1/n1 এর উপর স্কয়ার আসতেছে। বুঝছো? ক্লিয়ার? তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে সর্বোচ্চ আর সর্বনিম্নের বেলা। যেমন বলছে বামার সিরিজে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বামার সিরিজে তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলেছে, তাহলে বামার সিরিজের জন্য আমি যদি ল্যামডা ম্যাক্সিমাম বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আমরা জানি যে 1/λ সমান RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n1 এর মান বামারের জন্য 2, n2 এর মান যেহেতু সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তারপর সর্বনিম্ন শক্তি মানে জাস্ট ইমিডিয়েট পরেরটা থেকে যদি আসে 3 যদি হয় তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে 101.09678 ইন্টু 10⁻² ন্যানোমিটার, পার ন্যানোমিটারে 1/2 স্কোয়ার মাইনাস 1/3 এর উপর স্কোয়ার। এটা করে দিলে তুমি 1/λ মান পাবা। কত পাচ্ছ? 1.09678 ইন্টু 10⁻² ইন্টু 1/4 মাইনাস 1/9, তাহলে এখানে আসছে 1.5233। এখান থেকে ল্যামডার মান, এটা হচ্ছে পার ন্যানোমিটারে, ল্যামডার মান হবে 1/500
656.56, 656.46 ন্যানোমিটার। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। আর তুমি যদি ল্যামডা মিনিমাম বের করতে চাও, ল্যামডা মিনিমামের জন্য তোমার এই ফর্মুলাটাই সবই থাকবে। বলো এখানে কি ডিফারেন্স হবে বলো তো? ল্যামডা মিনিমাম বের করতে চাইলে ডিফারেন্সটা কি হবে? এটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা পরে নেই। আচ্ছা ঠিক আছে, দেখো এইটা হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সিমাম। এখন ল্যামডা মিনিমাম যদি বের করতে চাই, আমাদের ডিফারেন্সটা হবে n2 এর মান হবে ইনফিনিটি। n2 এর মান যদি ইনফিনিটি হয়, তাহলে n2 এর জায়গায় আমি 1/∞ মানে 0 হয়ে যাবে, 1/∞ মানে 0 হয়ে যাবে। আচ্ছা এটা তো এই পর্যন্ত হবে না, এই পর্যন্ত। তাহলে এখানে আমরা পাবো 1.09678 ইন্টু 10⁻⁻2 পার ন্যানোমিটার, 1/n1 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, বাকিটা তো এটা 0। তাহলে 1.09678 ইন্টু 10⁻⁻2 ইন্টু 1/4, 2.74 ইন্টু 10⁻³ পার ন্যানোমিটার। তাহলে ল্যামডার মান কত আসে? 1/অ্যান্সার 364.7 ন্যানোমিটার। তাহলে এটা হবে সর্বনিম্ন। বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন বের করতে পারবা? পারবা। আচ্ছা এখানে বলছে যে বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য বি শক্তি স্তরে, তাহলে দেখো বি মানে 2 নম্বর শক্তি স্তর, দেখে বোঝা যাচ্ছে। এ মানে 1 নম্বর শক্তি স্তর, বি মানে 2 নম্বর শক্তি স্তর। তার মানে n1 এর মান হচ্ছে 2, n2 এর মান, এখন তুমি দেখো বলছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? কম শক্তি। কম শক্তি কোথা থেকে পাবা? কাছ থেকে আসলে। তার মানে কিন্তু n2 এর মান জাস্ট 3 হবে। এইটা থেকে তোমাকে ল্যামডার মান বের করতে বলছে। পারবা কি পারবা না বলো? পারবা? ক্লিয়ার? বুঝেছো? এরকম করে কিন্তু তুমি এইটার অ্যান্সার করতে পারবা। এখন দেখো এনতম লাইনের ক্ষেত্রে, লাইন তোমাকে অনেক সময় বলে দেয় যে এত লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এততম লাইন। তোমাকে যদি বলে 10 নম্বর শক্তি স্তর থেকে আসছে বা 5 নম্বর শক্তি স্তর থেকে আসছে, সেটা তো n2 এর ভ্যালু। কোনো একটা সিরিজের ইলেকট্রনটা 15 নম্বর শক্তি স্তর থেকে আসছে, তার মানে n2 এর মান 15, n1 এর মান সিরিজের উপর ডিপেন্ড করবে। এটা ঠিক আছে। কিন্তু যদি বলে বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এই তৃতীয় লাইন মানে কিন্তু তৃতীয় শক্তি স্তর না। তৃতীয় লাইন মানে কি? দেখো তৃতীয় লাইন মানে হলো এই জিনিসটা। মনে করো তোমাকে আমি যদি বলি এই জিনিসটা দেখো, আমি যদি লাইম্যান সিরিজের কথা বলি, আচ্ছা এই পাশে একটা ধরি, মনে করো প্যাশন সিরিজের কথা যদি বলি, প্যাশন সিরিজ কোথায় আসে? 3 আসলে, n1 এর মান 3 আসলে প্যাশন সিরিজ হয়। প্রথম লাইনটা বাবা যদি 4 থেকে 3 আসে, তাহলে প্রথম লাইন পাওয়া যায়। 4 থেকে 3 আসলে প্রথম লাইন, 5 থেকে 3 আসলে দ্বিতীয় লাইন, প্যাশন সিরিজের দ্বিতীয় লাইন, 6 থেকে 3 আসলে প্যাশন সিরিজের তৃতীয় লাইন, 7 থেকে 3 আসলে প্যাশন সিরিজের চতুর্থ লাইন। এই যে লাইন মানে হচ্ছে এই যে এই লাইনগুলো, যে প্রথম লাইনটা তুমি পাইছো 4 থেকে 3 আসার ফলে, 5 থেকে 3 আসলে দ্বিতীয় লাইন পাইছো। তার মানে লাইনের কথা যদি বলে, তাহলে সিরিজের জন্য যে n1 এর মান, তার সাথে যত নাম্বার লাইন বলবে সেই nতম লাইনটা প্লাস করে দিতে হবে। যেমন প্যাশন সিরিজের যদি 2 নাম্বার লাইন বলে, প্যাশন সিরিজ মানে n1 = 3, আর n2 এর মান হবে দ্বিতীয় লাইন যদি বলে 3 + 2 মানে 5, 5 থেকে আসলে দ্বিতীয় লাইন পাবা, 4 থেকে আসলে প্রথম লাইন, 5 থেকে আসলে দ্বিতীয় লাইন। সেই জন্য লাইনের ক্ষেত্রে আমরা বলি, লাইনের ক্ষেত্রে n2 সমান, এই যে লাইন যদি বলা হয়, লাইনের ক্ষেত্রে আমরা বলি n2 সমান n1 প্লাস হচ্ছে n, যততম লাইন বলবে n1 তম লাইনের ক্ষেত্রে n2 সমান n1 প্লাস হচ্ছে n। বুঝেছো? এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমাকে বলা হইতে পারে বামার সিরিজের বিটা, আচ্ছা মনে রাখবা প্রধানত যদি
যদি আলফা দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য চাইবে, প্রথম লাইন। যদি বিটা থাকে তাহলে এটা মনে রাখবা এটা হচ্ছে দ্বিতীয় লাইন, যদি গামা থাকে তাহলে মনে রাখবা এটা হচ্ছে তৃতীয় লাইন। তাহলে এখানে বিটা চেয়েছে, তার মানে কি দ্বিতীয় লাইন। তো দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে বামার সিরিজের জন্য n1 এর মান কত বলো? বামার সিরিজের জন্য n1 এর মান কত? লাইমেন বামার মানে 2। আবার বিটা মানে দ্বিতীয় লাইন চেয়েছে, তাহলে দ্বিতীয় লাইন হইলে কি হবে? 2 + 2 মানে কত হবে? 4। যেহেতু বিটা, যেহেতু এইচ বিটা এর ক্ষেত্রে n ইকুয়াল হচ্ছে 2, হ্যাঁ, মানে লাইনের মান হচ্ছে 2, তার মানে লাইনের মান n1 + n মানে হচ্ছে 2 + 2 মানে 4। এখান থেকে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 1/λ সমান RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে 1.09678 ইন্টু 10⁻² পার ন্যানোমিটার 1/2 এর উপর স্কোয়ার মাইনাস 1/4 এর উপর স্কোয়ার। দেখো বুঝেছো? ক্লিয়ার? 1.09678 ইন্টু 10⁻² 1/4 মাইনাস 1/16, এটার ভ্যালু আসছে 2.056 ইন্টু 10⁻³ পার ন্যানোমিটার। এখান থেকে ল্যামডার মান আসছে 1 বাই অ্যান্সার 486.27 ন্যানোমিটার। বুঝেছো? ক্লিয়ার? পারবা? তাহলে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন যাই আসুক না কেন পারবা। বলছে ফান্ড সিরিজের পঞ্চম লাইনের ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর কোনটা? ফান্ড সিরিজ মানে n1 মানে 5, লাইমেন বামার প্যাশ্চেন ব্র্যাকেট ফান্ড। পঞ্চম লাইন বলছে n এর মান 5, তাহলে উচ্চ শক্তি স্তর হবে 5 + 5 মানে 10, n2 এর মান হবে 10, তাই না? দশম শক্তি স্তর থেকে আসবে। বুঝেছো? ক্লিয়ার? ব্র্যাকেট সিরিজের পঞ্চম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত করার প্রয়োজন আছে? ব্র্যাকেট মানে কি? লাইমেন বামার প্যাশ্চেন ব্র্যাকেট, ব্র্যাকেট মানে 4। পঞ্চম লাইন বলছে n2 এর মান 4 + 5 মানে 9। আর প্রয়োজন আছে বলো? আর প্রয়োজন আছে? বসায় দাও, বসায় দাও। এখান থেকে মান বের করে ফেলো। n1 এর মান জানো, n2 এর মান জানো, এখান থেকে ল্যামডার মান বের করে ফেলবা। পারবা কি পারবা না বলো? পারবা? ক্লিয়ার? তো এইটা হলো আমাদের বিষয়। এরপরে আছে বিভিন্ন রেখার সংখ্যা নির্ণয়। আচ্ছা, একটা জায়গা থেকে মনে করো এই যে এটা একটু আমি বুঝাই দিই। মনে করো তোমার শক্তি স্তরগুলা যে আছে, শক্তি স্তরগুলার উচ্চ শক্তি স্তর থেকে মনে করো নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসতেছে। ধরো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে, এরকম। ধরো এইটা মনে করো যে n এর মান হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, মনে করো 7 নাম্বার থেকে 3 নাম্বারে আসতেছে। তোমাকে বললাম আমি ইলেকট্রন 7 নাম্বার থেকে 3 নাম্বারে আসতেছে। কতগুলা ভিন্ন ভিন্ন রেখা দেখা যাবে? তোমাকে বলা হইলো কতগুলা ভিন্ন ভিন্ন রেখা দেখা যাবে। তো এইটা বিষয়টা কি? রেখা কেন দেখা যাবে? কারণ হচ্ছে এনার্জি বিচ্ছুরিত করবে, মানে শক্তি বিকিরিত করবে। শক্তি বিকিরিত করলে যদি এইখানে যদি 6 নাম্বার কোনো একটা ইলেকট্রন 7 থেকে 6 আসে, এর জন্য তুমি একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবা। আবার 7 থেকে 5 আসলে আলাদা তরঙ্গ দৈর্ঘ্য পাবা, 7 থেকে 4 আসলে আলাদা পাবা, 7 থেকে 3 আসলে আরো আলাদা পাবা না? আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য। এখন 7 থেকে 3 আসার পথে সে কতভাবে আসতে পারে, মানে কতভাবে করে আসতে পারে? কতভাবে আসতে পারে মানে যে তুমি যদি কোনো একটা পরমাণুর ক্ষেত্রে চিন্তা করো, এখানে যে ইলেকট্রনগুলো আছে, কোনো ইলেকট্রন মনে করো 7 থেকে 6 আসছে, এর জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেছে। কোনো ইলেকট্রন 7 থেকে 5 আসছে, সেজন্য পাওয়া গেছে। কোনো ইলেকট্রন 7 থেকে 4 আসছে, কোনো ইলেকট্রন 7 থেকে ডিরেক্ট 3 আসছে। কোনো ইলেকট্রন আবার 7 থেকে 6 আসে, 6 থেকে ডিরেক্ট 3 আসছে, আবার 6 থেকে কোনোটা 5 আসছে। তা প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। কতগুলো আলাদা আলাদা তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা, কতগুলো আলাদা আলাদা রেখা পাবা, সেইটা কিভাবে করে বের করব? এটা বের করার একটা সিস্টেম আছে। আমি যদি প্রথমে মনে করি যে 1 নাম্বার এই 3 নাম্বারে আসতে পারে কোথা থেকে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে। তো আমি এখানে ভিন্ন ভিন্ন 4টা রেখা পাবো। কয়টা রেখা? দেখো এই যে 1 2 3 4, এখানে 4টা রেখা পাওয়া গেল। এখন আমি 4 কত প্রকারে আসতে পারে? 4, 5 থেকে, 6 থেকে এবং 7 থেকে 3টা ভিন্ন রেখা পাবা। এরপরে
তোমাকে যদি আমি বলি 5-এ কতভাবে আসতে পারে, তোমার 6 থেকে 5-এ, 7 থেকে 5-এ, তুমি দুইটা ভিন্ন ভিন্ন রেখা পাবা। 6-এ কতভাবে আসতে পারে, একভাবে আসতে পারে, তার মানে একটা ভিন্ন রেখা পাবা। এখন তাহলে মোট ভিন্ন ভিন্ন রেখা কয়টা পাইলা? 7 থেকে 3-এ আসার ফলে তাহলে n2 = 7 থেকে n1 = 3, 3-তে আসার ফলে ভিন্ন ভিন্ন রেখা পাইছো 1 + 2 + 3 + 4, 1 + 2 + 3 + 4, তাহলে 1 + 2 মানে 3, 3 3-এ 6, 6 আর 4-এ হচ্ছে 10, এটার অ্যান্সার হবে 10, তাই না? এটার অ্যান্সার হচ্ছে 10টা ভিন্ন ভিন্ন রেখা পাইলা। এইটাকে আমরা একটা সূত্রের মধ্যে আনতে চাই, এটা একটা আমরা সূত্রের মধ্যে আনতে চাই। সেই সূত্রটা কি? সেই সূত্রটা দেখো, ভালো করে বুঝো। এখানে দেখো আমরা 7 থেকে 4-এ আসছে, 7 আর 4-এর পার্থক্য কত? 7 আর 4-এর পার্থক্য হচ্ছে, সরি 7 থেকে 3-এ আসছে, যে 7 থেকে 3-এ আসলে কতগুলো ভিন্ন রেখা পাওয়া যাবে? তাহলে 7 থেকে 3-এ যদি আসে 7 - 3 মানে আমাদের হচ্ছে পার্থক্য হচ্ছে 4। তুমি এখানে দেখো প্রথমবার ওই যে 7 থেকে 6-এ আসার ফলে একটা, 7 থেকে 5-এ আসলে দুইটা, 7 থেকে 4-এ আসলে তিনটা, 7 থেকে 3-এ আসলে 4টা। তো তার মানে তুমি কিন্তু সিরিয়ালি 1 2 3 4 এগুলো কিন্তু যোগ দিয়ে যাচ্ছ। কত পর্যন্ত যোগ দিবা? সেটা হচ্ছে এইটা মাইনাস এইটা, এই যে 7 - 4 মানে 7 - 3 মানে 4, তাহলে 7 - 3 পর্যন্ত তুমি যোগ দিয়ে যাবা। তার মানে এখানে আমাদের একটা সূত্র আসতেছে, সেটা হচ্ছে 1 + 2 + 3 আপ টু হচ্ছে n পর্যন্ত তোমার যোগ হবে। যেখানে এইটার সূত্র কি, 1 থেকে n পর্যন্ত যোগফলের সূত্র হচ্ছে 9 10-এ পড়েছে n × n + 1 ডিভিশন 2, এবং সেইখানে n এর মানটা হবে, এইখানে n এর মানটা হবে n2 - হচ্ছে n1, মানে উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরের পার্থক্যের সমান। বুঝো নাই মনে হয়? বুঝছো কি? এই যে দেখো 1 থেকে 4 পর্যন্ত যোগ করছো, 1 থেকে n পর্যন্ত যোগ করলে কি হবে? সূত্র কি? n × n + 1 ডিভিশন 2। এখন n এর মান কি? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের বিয়োগফল, এই যে n2 - হচ্ছে n1। এইটা বইয়ের মধ্যে গো স্যারের বইয়ে এটা ডিরেক্টলি লিখছে এইভাবে, যে n2 - n1 যদি এখানে যদি তুমি বসায় দাও, তাহলে n2 - n1 ইন্টু n এর ভ্যালু n2 - n1 বসাও, প্লাস হচ্ছে 1 ডিভিশন হচ্ছে 2, এইভাবে করে ডিরেক্টলি লেখা আছে। বুঝেছো? তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে একটা ইলেকট্রন চতুর্থ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে কতগুলো ভিন্ন রেখা পাওয়া যাবে, তুমি বলবা n সমান 4 - 2 মানে 2, এরপরে বলবা ভিন্ন রেখার সংখ্যা, ভিন্ন রেখার সংখ্যা কত বলো? n × n + 1 ডিভিশন হচ্ছে 2, তাহলে 2 × 3 বাই হচ্ছে 2, মানে তিনটা ভিন্ন রেখা পাওয়া যাবে। বুঝেছো? বলো বলো বলো। ওকে, ক্লিয়ার? ভিন্ন ভিন্ন কয়টা রেখা পাওয়া যাবে? অ্যান্সার হচ্ছে 3টা। যেমন 10 থেকে 3-এ আসলে কতগুলো ভিন্ন রেখা পাওয়া যাবে? তাহলে n এর মান হবে 10 - 3 মানে 7, তাহলে কতগুলো ভিন্ন রেখা পাওয়া যাবে? ভিন্ন রেখার সংখ্যা হবে যে 7 × 8 মানে n × n + 1 ডিভিশন 2, তার মানে 7 × 8 বাই হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 4 সাথে 28টা ভিন্ন রেখা পাওয়া যাবে। পারবা? ক্লিয়ার? মানে n2 - n1, n2 - n1 মানে তোমার আসতেছে 7, n2 - n1 + 1 মানে হচ্ছে 8/2, হ্যাঁ 4 সাথে 28টা। এখন আমরা যেটা বলবো তাড়িত চৌম্বক তরঙ্গের ব্যবহার কিরকম। তাড়িত চৌম্বক তরঙ্গের ব্যবহার দেখো, এই যে এইখানে যে আমি একটু সিরিয়ালি মানে ব্যবহারগুলা দিয়েছি, সেই ব্যবহারগুলা এগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। তাড়িত চৌম্বক তরঙ্গের যে ব্যবহার, খাদ্যশস্য এইটা কোন কাজে ব্যবহার হয়, যেমন জাল টাকা পাসপোর্ট কোন কাজে ব্যবহার হয়, তারপরে এগুলো কোন কাজে ব্যবহার হয়, এগুলো কিন্তু আমি সিরিয়ালি দিয়েছি। দেখো প্রথম কথা, যদি তুমি খাদ্যশস্য সংরক্ষণের কথা বলো বা খাদ্যশস্যে অণুজীবের ধ্বংস করা বা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার কোনটা হয়? এটা হচ্ছে গামা রশ্মি, এটা হচ্ছে গামা ব্যবহার করা হয়। এরপরে চিকিৎসা বিজ্ঞানে তোমরা এটা সবাই জানো, দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি তোলা এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় এক্স রে বা রঞ্জন রশ্মি। জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি এর আরো অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে। এই যে ইউভি এর কাজগুলো এখানে লিখছি, দেখো ইউভি এর যে রেঞ্জটা আছে, বিভিন্ন ইউভি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন দেখো আমাদের প্রথম বিষয় হচ্ছে, যদি 200 রেঞ্জটা, এই যে তোমার 30 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার, এটা কিন্তু
ফটো ইলেকট্রন, ইউভি ফটো ইলেকট্রন এবং স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করা হয়। এটা তোমার মনে রাখতে হবে। যেখানে তুমি 365 দেখবা, 365 তুমি বলবা 365 দিনে আইডির লেভেল চেকিং হয়। আইডির লেভেল চেকিং করার জন্য তোমার ইউভি আইডি লেভেল ট্র্যাকিং, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার কত বলো তো, তোমার হচ্ছে 365। এই মানগুলা যেমন 230 থেকে 380, মানে এই যে এইটার একবার হাইয়েস্ট লেভেল পর্যন্ত, এটা হচ্ছে অপটিক্যাল সেন্সর। বলবা যে হাইয়েস্ট যে লেভেল, কারণ ওর তো হাইয়েস্টটা কত 380 না, তাহলে এইটা কিন্তু কি বলো, এটা কিন্তু অপটিক্যাল সেন্সর। অপটিক্যাল সেন্সর এইটা। এখানে 2টা 400 পর্যন্ত গেছে, 400 পর্যন্ত মানে এক্সিড করছে, ওই মানটাকেও এক্সিড করছে। সেটা একটা হচ্ছে ড্রাগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সেলের মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে। এবং 360-এর কাছাকাছি, 380-র কাছাকাছি একটা 360 আছে, সেটা হচ্ছে প্রোটিন অ্যানালাইসিস। আর জীবাণু ধ্বংস 440 থেকে 480, সরি 240 থেকে 280, এবং হচ্ছে লাইট থেরাপি 300 থেকে 320। এই জিনিসগুলা তোমাকে একটু মুখস্থ করা লাগবে। এটা এমসিকিউ এর জন্য, এটা অনেক সময় ইয়েতে আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক আসে এই চারটা থেকে। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা একবারে ঝাড়া মুখস্থ করে ফেলিও, বুঝছো? ঝাড়া মুখস্থ করবা একেবারে, নিজে একটা কোনো ছন্দ বা কিছু বানাই নিয়ে এটা মুখস্থ করে ফেলবা যে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দৃশ্যমান আলো, তাই না, দৃশ্যমান আলো, এবং বিশ্লেষণী পদার্থের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে দৃশ্যমান আলো। রিমোট কন্ট্রোল, এটা মনে রাখবা, রিমোট কন্ট্রোল, সেন্সর পালস এবং অপটিক্যাল ফাইবার যোগাযোগ, ফিজিওথেরাপি, এগুলো একটু পরে আমি আইআর এরটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আইআর কিন্তু 3 প্রকারের। এই যে দেখো আইআর, এই আচ্ছা ইউভিটা পরে দেখাচ্ছি, কোথায় গেল, এই যে আইআর, আচ্ছা আইআরটা পরে দেখাচ্ছি, আমি ওটা পরে দেখাচ্ছি। এরপরে মাইক্রোওয়েভ তরঙ্গের জন্য কোনটা ব্যবহার হয়, মাইক্রোওয়েভ তরঙ্গে কোনটা, কোন জিনিসে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা, ওয়াইফাই, মোবাইল ফোনের সিগন্যাল এবং মাইক্রোওভেন, এগুলোতে তোমার মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। আর রেডিও ও টেলিভিশন ওয়েভ, এটা একেবারে অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্যের, এটা আসলে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে রেডিও, টেলিভিশনের সিগন্যাল, এমআরআই যন্ত্রে, এগুলোতে কিন্তু রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এমআরআই নিয়েও আমরা পড়বো, এখানে অনেকগুলো জিনিস আবার আমরা পড়বো। তো প্রথমে তোমাকে আমি একটু বলি যে জাল টাকা এবং জাল পাসপোর্ট, এই জাল টাকা এবং জাল পাসপোর্টে ইউভি রশ্মি কিভাবে ব্যবহার করে। তো জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে কিন্তু ইউভি রশ্মি ব্যবহার করা হয়। এইখানে ফসফর নামে একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। ফসফর নামে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এইটা প্রতিপ্রভা তৈরি করতে পারে। প্রতিপ্রভা তৈরি করা মানে, এইটার প্রতিপ্রভা জিনিসটা কি সেটা একটু আমি বলি, যে স্বল্প সময়ের জন্য এইটার ইলেকট্রনকে উদ্দীপিত করে হায়ার এনার্জি লেভেলে আনে, একবারে মুহূর্তের মধ্যে ইনস্ট্যান্টলি আনে। তখন তুমি একটা এখান থেকে তুমি রশ্মি দেখতে পাবা। কিন্তু যখনই তুমি ওইখানে লাইটটা বন্ধ করে দিবা, শক্তি দেওয়া বন্ধ করে দিবা, সঙ্গে সঙ্গে ওইটা আবার আগের এনার্জি লেভেলে ফেরত আসবে। তো একবারে ইনস্ট্যান্টের জন্য তুমি যখন একটা নোটের মধ্যে ওই যে ইউভি যে দেওয়া হয় এখানে, ওই যে ফসফর যে দেওয়া হয়, ফসফর দিলে যেই জিনিসটা হয়, ফসফরটা যখন একটা লাইটের উপরে পড়ে, 230 থেকে 370, 230 থেকে 370 এই রেঞ্জে, এই যে এখানে লিখে দিচ্ছি যে 375 বলা হয়, 230 থেকে 375 লেখো, 230 থেকে 375 এই ন্যানোমিটার রেঞ্জে আসলে আলোটা শোষণ করতে পারে, কিন্তু বিকিরণ করে কিন্তু দৃশ্যমান আলোতে। এই ফসফর হচ্ছে এমন একটা জিনিস যেটা শোষণ করে, ইউভিটা শোষণ করে। ইউভি এর রেঞ্জ তো 10 থেকে 380, তার মধ্যে 230 থেকে 375 রেঞ্জে আসলে শোষণ করে কে, ফসফর, যেটা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। ওই যে ইনস্ট্যান্ট ওর মধ্যে দিলে ইলেকট্রন যে উদ্দীপিত স্টেটে চলে যায়, তখন সেইটা থেকে তুমি আসলে বর্ণ দেখতে পাও। ওই জায়গায় তুমি আলাদা রকমের ইউভি রশ্মি তুমি আসলে ওখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এটা শোষণ করতেছে ইউভি, আর বিকিরণ করবে। তুমি দেখতে পাবা কেন, তুমি চোখে দিয়ে দেখতে পাবা কেন, কারণ বিকিরণটা করে কিন্তু সে দৃশ্যমান আলোতে। দেখো এই কথাগুলো এখানে বলে দিছি, দেখো ভালো করে দেখো। জাল বা পাসপোর্ট
শনাক্তকরণে ইউভি রশ্মি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউভি রশ্মির এই যে 230 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার দৈর্ঘ্যের অপটিক্যাল ফাইবার সেন্সর রূপে আসল নকল ব্যাংকের নোট যন্ত্রে ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে এটার সিকিউরিটি ডিভাইস হিসাবে সেন্সর হিসাবে ফসফরাস না, এই ফসফরাস না কিন্তু ফসফর নামক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা ইউভি রশ্মির কম্পাঙ্কের ফোটন দ্বারা সক্রিয় হয়ে ইলেকট্রনগুলো উক্ত শক্তি স্তরে গমন করে। ইউভি দ্বারা গমন করে, মানে ওখানে যদি তুমি ইউভি না ফেলো তাহলে কিন্তু আসলে দেখা যাবে না। এই উচ্চতর শক্তি স্তরে উত্তেজিত ইলেকট্রনগুলো দ্রুত বিকিরণ করে পূর্বের অবস্থায় ফেরত আসে। এই বিকিরিত আলো দৃশ্যমান আলো, এই যে বিকিরিত আলোটা দৃশ্যমান আলো হয়, একে প্রতিপ্রভা বলে। এই প্রতিপ্রভা দেখেই আমরা আসল নকল চিনতে পারি। তার মানে শোষণ করছে ইউভি, বিকিরণ করবে দৃশ্যমান আলোতে, এটা মনে রাখবা। শোষণ করবে ইউভি, বিকিরণ করবে দৃশ্যমান আলোতে। কে? ফসফর। ওর মধ্যে ফসফর নামক রাসায়নিক পদার্থটা আছে, বুঝেছো? এইভাবে করে আমরা জাল নোট আসলে শনাক্ত করি। আচ্ছা, এখানে তাহলে আমরা একটু প্রতিপ্রভা নিয়ে যে কথাটা বললাম, এই প্রতিপ্রভা এবং অনুপ্রভা দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিসটা কি? প্রতিপ্রভা মানে হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য ইলেকট্রন উদ্দীপিত করে পুনরায় পূর্বের অবস্থানে ফেরত আসে, পুনরায় ফিরে আসে, বুঝছো? আর এইটা তুলনামূলক দীর্ঘ সময়ের, এটা হচ্ছে তুলনামূলক অনুপ্রভা, এটা হচ্ছে তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য উদ্দীপিত থাকে, দীর্ঘ সময়ের জন্য। তাহলে এই যে অনুপ্রভার কিন্তু এক্সাম্পল হচ্ছে এই যে জাল নোট, তাই না? এই জাল নোটের মধ্যে তুমি ফসফর যে দিচ্ছ, জাল নোটের মধ্যে জাল নোট শনাক্তকরণ বা জাল পাসপোর্ট শনাক্তকরণ, এইটাতে কি দিচ্ছ? ফসফর। এই ফসফর এইটা আমাদের প্রতিপ্রভা সৃষ্টি করে। প্রতিপ্রভা হচ্ছে তোমার এইটা। আর অনুপ্রভা আমরা ওই যে জিঙ্ক সালফাইড এর পর্দাযুক্ত রাদারফোর্ডের পরমাণু মডেলে জিঙ্ক সালফাইডের পর্দা, এইটা কি করে? প্রতিপ্রভা সৃষ্টি করে। এখানেও কিন্তু ইলেকট্রন হায়ার এনার্জি লেভেলে যায়, কিন্তু ওইটা যে প্রতিপ্রভাটার সৃষ্টি করতেছে সেটা তুমি একটু দীর্ঘক্ষণ ধরে দেখতে পাবা। এটা ইনস্ট্যান্ট না যে তুমি সরাই নিলে সঙ্গে সঙ্গে চলে গেল। তো এইটা দেখা যায়, এটা আরও বেশিক্ষণ সময় ধরে দেখা যায়। নিয়ে তুমি যদি মানে ওই এনার্জিটা দেওয়া বন্ধও করে দাও, সেটা আরও কিছুক্ষণ ধরে থাকে। এইটার কারণ কি? এইটার কারণ যখন প্রতিপ্রভা হয় সেই ক্ষেত্রে ইলেকট্রনের দিক পরিবর্তন হয় না। এটা মনে রাখতে হবে, ইলেকট্রনের দিক পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে ইলেকট্রনের দিক পরিবর্তন হয় না। এটাকে সিংলেট স্টেট বলে, সিংলেট স্টেট মানে যেই ইয়েতে ছিল, যেই দিকে ছিল ইলেকট্রনের যে স্পিন, দিক বলতে এখানে স্পিন বোঝানো হচ্ছে, স্পিন পরিবর্তন হয় না, স্পিনটা পরিবর্তন হয় না। যেই স্পিনে ছিল সেই স্পিনেই তারা হায়ার এনার্জি লেভেলে যেয়ে ব্যাক করে, এটাকে বলে সিংলেট স্টেট। আবার প্রতিপ্রভার ক্ষেত্রে যেই এনার্জিতে ছিল সেইটাতে যে তোমার সেইটাতে কিন্তু স্পিনটা পরিবর্তন হয়ে যায়। স্পিন পরিবর্তন হইতে এই যে সময় লাগে, পরিবর্তন হয়ে আগের স্পিনে ফেরত আসতে সময় লাগে, তাহলে এই ইলেকট্রন এই ক্ষেত্রে স্পিনটা পরিবর্তন হয়। এটাকে বলে ট্রিপলেট স্টেট। হ্যাঁ, এটাকে বলে ট্রিপলেট স্টেট। কথা কি বুঝেছো? একটা হচ্ছে সিংলেট স্টেট আর একটা হচ্ছে ট্রিপলেট স্টেট। এখানে স্পিনটা পরিবর্তন হয়ে এটা হায়ার এনার্জিতে যায়, স্পিনটা পরিবর্তন হয়ে আবার তোমার ওই স্পিনে আবার ফেরত আসে, সেই জন্য এটাতে সময় ব্যয় হয়। তাহলে এই দুই সিস্টেম, একটাকে বলে প্রতিপ্রভা, এটা ইনস্ট্যান্ট, তুমি দিবা, উদ্দীপিত অবস্থায় যাবে, কোনো স্পিন পরিবর্তন নাই, ফেরত আসবে, তুমি দেখতে পাবা, শেষ। ওই ফসফর ওখানে থাকলে যেরকম করে উদ্দীপিত অবস্থায় দেখা যায়। প্রতিপ্রভা তুমি দিবা, উপরে যাবে বিপরীত স্পিনে যেয়ে আবার আসতে সময় লাগবে, তার মানে এটা সময়ের ব্যাপার আছে,
এটা ওই যে জিঙ্ক সালফাইডের যে পর্দা আছে ওইটার মধ্যে তোমার এই অনুপ্রভা আসলে হয়। আচ্ছা, এখানে আইআর এর কিছু ব্যবহার দেওয়া হয়েছে। আইআর মূলত 3 প্রকারের, একটা হচ্ছে নেয়ার আইআর, মিডিল আইআর, ফার আইআর। নেয়ার আইআর মানে যেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, 780 থেকে তো আমাদের আইআর শুরু হয়, 780 থেকে 2500 ন্যানোমিটার পর্যন্ত এটাকে ন্যানো আইআর বলে, 2500 ন্যানোমিটার পর্যন্ত। আর 2500 থেকে 25,000 পর্যন্ত মিডিল আইআর, এবং 25,000 থেকে আমাদের 1 মিলিমিটার পর্যন্ত এটাকে বলা হয় ফার আইআর। এখন এই যে বিষয়টা আছে, এই মানে তোমার নেয়ার আইআর যেটা আছে এটা কি কি কাজে ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেনের যে উপস্থিতি এবং পরিমাণ, এইটার জন্য তোমার আসলে নেয়ার আইআর ব্যবহার করা হয়, কি পরিমাণ অক্সিজেন ওর মধ্যে আছে এটার জন্য। তারপরে ডিওটি, এইটার জন্য কিন্তু তোমার নেয়ার আইআর ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে তোমার সদ্য প্রসূত যেটা মানে সদ্য প্রসূত যেটা মানে বেবি যেটা হয়েছে তার মস্তিষ্কের কোনো ক্ষত আছে কিনা, সদ্য প্রসূত যে বেবি বা বাচ্চা এগুলোর হচ্ছে বা শিশু, এদের কোনো মস্তিষ্কে ক্ষত আছে কিনা এটার জন্য কিন্তু তোমার নেয়ার আইআর ব্যবহার করা হয়। বুঝছো? ক্লিয়ার? তাহলে ওকে ওকে, এইটাই কিন্তু এই যে আমরা যে ডিওটি যে বলি, ডিওটি কিন্তু ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি, এইটার মাধ্যমেই এর কার্যকারিতা, এই কর্টেক্সের কার্যকারিতা আসলে মস্তিষ্কের কার্যকারিতা আসলে নির্ণয় করা হয়। হ্যাঁ, মস্তিষ্কের কার্যকারিতা নির্ণয় করা হয় ডিফিউজড অপটিক্যাল টপোগ্রাফি। তো দেখো এটা কি বুঝেছো? তারপরে মিডিল আইআর হচ্ছে আমাদের মিডিল আইআরটা কি বলতো, মিডিল আইআরের মাধ্যমে আমাদের জৈব যৌগের শনাক্তকরণ করা হয়। ফার আইআর কি, এই যে দেখো শ্বেত রক্তকণিকা এবং এই শ্বেত রক্তকণিকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এটার জন্য ব্যবহার করা হয়। এবং লো ইমিশন দ্বারা ফ্রোজেন শোল্ডারের ফিজিওথেরাপি করা হয়, এবং লেজার দ্বারা সূক্ষ্ম এবং তীব্র আইআর ক্ষতিগ্রস্ত স্থানে নতুন কোষ তৈরিতে ব্যবহার করা হয়। বুঝছো? তো এগুলো একটু তোমরা দেখে নিবা, এগুলো ব্যবহারগুলো তোমরা দেখে নিবা, ব্যবহারগুলো ইম্পর্টেন্ট আছে। এমআরআই কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটাকে বলা হয় হচ্ছে এমআরআই। কথা কি বুঝছো? তো এই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যে আছে, এইটা মূলত কিসের উপরে বেস করে আসলে হয়, কিসের উপরে বেস করে এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং হয়, এটাকে বলে এনএমআর। এইটা এনএমআর কি জিনিস? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এই এনএমআর পরমাণু। দেখো কাহিনীটা বুঝো, এনএমআর সক্রিয় যেগুলা পরমাণু আছে সেগুলো কারা? যাদের মধ্যে হয় প্রোটন সংখ্যা অথবা ভর সংখ্যা যাদের বিজোড়, হয় প্রোটন সংখ্যা বিজোড়, না হলে ভর সংখ্যা বিজোড়, অথবা উভয়টাই বিজোড়, এগুলোকে বলে এনএমআর সক্রিয়। কিরকম? যেমন হাইড্রোজেন 1,1, এখানে তো দুইটাই বিজোড়, 1,1 তো দুইটাই বিজোড়। তারপরে আমি যদি বলি মনে করো অক্সিজেন 8,16, তাহলে এইটা দুইটাই জোড় হবে না, যে কোনো একটা বিজোড় হওয়া লাগবে। তুমি যদি এই আইসোটোপটা নাও 8,17, তাহলে হবে। মানে তোমার প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যার মধ্যে যে কোনো একটা বিজোড় হওয়া লাগবে, অথবা দুইটাই বিজোড় হইতে হবে। তারপরে আমি যদি বলি 7,14, এটা হবে, এটা এনএমআর সক্রিয়। এই যে একটা বিজোড় আছে, বুঝছো? মানে যে কোনো একটা হইলে বিজোড় হইতে হবে, মানে প্রোটন সংখ্যা অথবা ভর সংখ্যা, মানে শোনো, মানে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা এই দুইটাই বিজোড় হইলেও হবে, যে কোনো একটা বিজোড় হইলেও হবে। তো এরা হচ্ছে এনএমআর সক্রিয়, মানে এরা দুর্বল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এরা কি করে? দুর্বল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে।
এনএমআর সক্রিয়, এরা হচ্ছে দুর্বল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে বা ম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে। এদেরকে এদের মধ্যে তুমি দেখো, এদের মধ্যে তুমি, আমি যদি বলি যে পানির মধ্যে কি হাইড্রোজেন আছে না? পানির মধ্যে মানুষের দেহের তো 70%ই পানি, কোষগুলোর মধ্যে 70%ই তো পানি। তো এই পানির মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন কিন্তু একটা এনএমআর সক্রিয়। এটা কি এনএমআর সক্রিয়। আচ্ছা, এর মধ্যে তুমি যখন একটা সবল ম্যাগনেটিক ফিল্ড যখন স্থাপন করবা, তখন এই যে হাইড্রোজেন, এই যে এনএমআর সক্রিয়, এরা সবগুলোই এদের সবগুলোই একটা নির্দিষ্ট মানে দিকমুখী হয়ে যাবে। মানে এরা তো এনএমআর সক্রিয়, এদেরকে যদি সবল নিউক্লিয় ফিল্ডের মধ্যে আনা হয়, মূলত এর যে অরবিটালগুলো আছে, মানে বিভিন্ন যে তোমার পরমাণুগুলো আছে, যেগুলো হাইড্রোজেন পরমাণু যেগুলো আছে, সেটা দুইটা শক্তির স্তরে বিভক্ত হয়ে যায়। কয়টা শক্তির স্তরে বিভক্ত হয়ে যায়? দুইটা শক্তির স্তরে। একটা হচ্ছে তোমার প্যারালাল শক্তি, মানে একটাকে বলা হয় প্যারালাল স্পিন, আরেকটাকে বলা হয় হচ্ছে নন প্যারালাল স্পিন বা অ্যান্টি প্যারালাল স্পিন। দুইটা স্পিনে বিভক্ত হয়ে যায়। দেখো আমি আবার বলি, এদেরকে কি করা হয়েছে? এদেরকে এই এনএমআর সক্রিয় যারা, এদেরকে তুমি যদি সবল ম্যাগনেটিক ফিল্ড বা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এইটাতে যদি স্থাপন করা হয়, তাহলে এরা কি হয়? এরা দুইটা আলাদা আলাদা স্তরে বিভক্ত হয়ে যায়। একটাকে বলা হবে হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে, প্যারালাল। আরেকটাকে বলা হবে এন্টি প্যারালাল। অ্যাকচুয়ালি প্যারালাল যেটা, সেইটার যে দিকটা হয়, সেটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের দিকে। এটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের দিকে দিকটা হয়। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের দিকে এর ডিরেকশনটা থাকে, ফিল্ডের দিকে এর ডিরেকশন থাকে। আর যেটা এন্টি প্যারালাল, সেটা উইক, মানে এটার উল্টা দিকে থাকে, উল্টা দিকে থাকে। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তুমি যে স্থাপন করছো, তার দিকে ডিরেকশন থাকবে হচ্ছে প্যারালালের, আর এন্টি প্যারালালের থাকবে হচ্ছে কি উল্টা দিকে। তো হয় কিরকম, তোমার এই যে মনে করো আগে বিষয়টা ছিল এরকম, আগে এনার্জির কোনো ডিফারেন্স ছিল না। এখন তুমি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে দুইটা স্তরে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে নন প্যারালাল। এটা মনে করো প্যারালাল, এই যে প্যারালাল, আর এটা হচ্ছে এন্টি প্যারালালে ভাগ হয়ে গেছে। এখন এই যে প্যারালাল এবং এন্টি প্যারালাল দুইটা আলাদা আলাদা শক্তিতে যে ডিভাইড হইল, তো এই পরমাণুগুলার উপরে যখন তুমি এই যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিছো, তখন এইখান থেকে এইখানে যায় বিভিন্ন এই শক্তির যে পার্থক্যটা আছে, এই শক্তির পার্থক্যের জন্য এরা কিন্তু বিভিন্ন শক্তি আসলে বিকিরণ করে। তুমি কম্পিউটারের মাধ্যমে এই বিকিরিত শক্তিগুলাকে তুমি আসলে মেজার করো। তো আমরা জানি যে যেই জায়গায় কোনো একটা জায়গায় যদি ক্ষতিগ্রস্ত একটা যদি কোষ থাকে, সেই কোষের মধ্যে পানির পরিমাণ বেড়ে যাবে। তো পানির কনসেন্ট্রেশন কি পরিমাণে আছে, তুমি এনএমআর দিয়ে বের করে ওইটার একটা ইমেজিং তৈরি করা হয়। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে ইমেজিং তৈরি করা হয়। এইভাবে করে এমআরআই কাজ করে। আবার বলি, এমআরআই কাজ করার আমি মেইন পয়েন্টগুলো বলি। এমআরআই কাজ করে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর মাধ্যমে এটা করে। এই যে রেজোনেন্স যে হয়, এইটা এনএমআর সক্রিয় তোমার পরমাণু দরকার। এনএমআর সক্রিয় মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এরা কারা তৈরি করে? যদি প্রোটন বা নিউট্রন, যদি প্রোটন বা ভর সংখ্যা যদি বিজোড় থাকে, সেই ক্ষেত্রে দুর্বল ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে তৈরি হয়ে থাকে। এমআরআই এ তুমি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিলে দুইটা স্তরে এরা বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তো এই দুইটা স্তরে ভাগ হওয়ার ফলে যারা ওই যে আমাদের যারা এনএমআর সক্রিয়, এদের পরমাণুগুলা ইলেকট্রন শোষণ, মানে শক্তি শোষণ করে উপরের স্তরে এবং বিকিরণ করে নিচে শক্তি স্তরে যায়। এর ফলে তুমি বিভিন্ন টাইপের শক্তি শোষণ আর বিকিরণে তুমি কিছু সিগন্যাল পাবা। এই সিগন্যালগুলোর উপরে বেস করে তুমি বুঝতে পারবা ওখানে পানির কনসেন্ট্রেশন কীরকম। এটার উপর বেস করেই আসলে ইমেজিং দেওয়া হয়। এটাকেই বলা হয় হচ্ছে এমআরআই। সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো এই পর্যন্ত হলো আমাদের পড়ালেখা।
আচ্ছা, আমরা কিছু এমসিকিউ সলভ করি। জাল নোট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? জাল নোট শনাক্তকরণে কি করা হয় বলো তো? জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত? আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইউভি, মানে যেটা দিবা সেটা হচ্ছে ইউভি, তাই না? ব্যবহৃত যেটা আলো সেটা তো ইউভি, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা, কিন্তু শোষণ করে এইটা, এটা হচ্ছে শোষণ করে, এ হচ্ছে শোষণ করে, এটা হচ্ছে তোমার শোষণ করে, বুঝছো? এটা হচ্ছে শোষণ করে। কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে ইউভি। জাল নোট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? ইউভি ব্যবহার করা হয়। আপতিত রশ্মি, ইউভি দিয়ে আসল টাকা। বিকিরিত রশ্মি, বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো 380 থেকে 780 দৃশ্যমান আলো। কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আরে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ভিজিবল রেট বেশি, এগুলোর মধ্যে আবার আসছে, এটা আসা উচিত হয়নি, তো পড়ছি আমরা, একই জিনিস আবার আসছে। কোনটি ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়? আইআর, একটু আগে পড়লাম, আইআর ব্যবহার করা হয়। একই জিনিস, ডাবলগুলাকে বাদ দিই। জৈব যৌগের কার্বন এবং হাইড্রোজেন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? আইআর। ওয়াইফাই কোন অঞ্চলে বলো? ওয়াইফাই কোন অঞ্চলের ব্যবহার করা হয়? ওয়াইফাইয়ে মাইক্রোওয়েভ তরঙ্গ। এই যে দেখো, এই জন্য কিন্তু এগুলা কিন্তু আমি পড়তে বলছি, এগুলা কিন্তু এই যে দেখছো তোমার একাডেমিকেও কিন্তু ইয়াটা চলে আসছে, এই যে ওয়াইফাই, এই যে মাইক্রোওয়েভ হচ্ছে ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, এগুলো কিন্তু চলে আসে পরীক্ষায়। পারবা না? আসলে পারবা। আচ্ছা, এরপরে দেখো, কোনটি এনএমআর সক্রিয়? এনএমআর সক্রিয় হওয়ার জন্য বিজোড় হইতে হবে। এটা দুইটাই জোড়া হবে না, দুইটাই জোড়া হবে না, দুইটাই জোড়া হবে না। এই যে 1 1, একটা যে কোনো বিজোড় হইলেও হবে, একটা যে কোনো বিজোড় হইলেও হবে। পারবা? হ্যাঁ, এই তো। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা মোটামুটি পুরা ইয়াটাই কভার করে ফেলছি। তাড়িত চৌম্বক তরঙ্গের বর্ণালীর পুরা জিনিসটা কভার হয়ে গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।